সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। শুরু করছি সেনোরা আমি এখন কি করব। আমাদের আজকের বিষয় হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণগুলি কি এবং কি ধরনের চিকিৎসা প্রয়োজন। আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি জটিল মানসিক অবস্থা এবং এর সাথে এখানে অযৌক্তিক অবিশ্বাস করার একটা জায়গা, তার সাথে সন্দেহ প্রবণতা এবং অন্যের প্রতি যে শত্রুতা, এই জিনিসগুলা চিহ্নিত করা হয় এবং এই লক্ষণগুলা সাধারণত প্রাপ্তবয়স্কদেরই দেখা যায়। DSM-5 অনুসারে আমরা যদি রোগগুলোকে ক্লাসিফাই করি, সেখানে বলছে যে অন্তত 4টা লক্ষণ খুব মোটা দাগে থাকতে হয়। তার মধ্যে যেমন একটা হচ্ছে অহেতুক সন্দেহ, যেটার কোনো ভিত্তি নেই, এরকম একটা হতে পারে। আনুগত্য নিয়ে সংশয় প্রকাশ করা যে আমার অনুগত নয়, বন্ধু বা সঙ্গীর বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করা, ভুল ব্যাখ্যা করা, সাধারণ একটা ঘটনা কিন্তু সেটা ভুলতে পারছে না এবং সেটা মাথার ভিতরে ধরে রাখছে এবং এই ধরে রাখাটা দীর্ঘস্থায়ী ক্ষোভে পরিণত হচ্ছে এবং যে কোনো তথ্য শেয়ার করতে হয়তো অনিচ্ছুক, কারণ ভাবছে এটা দিয়ে তার ক্ষতি হবে এবং যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছেন সেটা হয়তো খুব আক্রমণাত্মক হয়ে যাচ্ছে এবং সম্পর্কগুলাতে সংঘাত তৈরি হচ্ছে। এরকম কিছু ঘটনা থাকে এবং বৈশ্বিক চালচিত্রে দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে এর প্রাদুর্ভাব বেশি। এবং এখানে একটা ডকুমেন্টারির যদি আমি একটু ছোট্ট করে রেফারেন্স বলি, মাইন্ড আনপ্লাগড, এখানে একটা কেস স্টাডি ছিল এক বলিউড সুপারস্টারের এবং সেখানে নাম প্রকাশে গোপনীয়তা রেখেই সেখানে দেখা হয়েছিল যে 32 বছর বয়সে সেই অভিনেতার লক্ষণগুলো প্রকাশ পায় এবং 3টে জায়গায় এই প্রভাবটা তৈরি হয়। একটা হচ্ছে দাম্পত্য জীবনে, তিনি তার স্ত্রীকে এত অবিশ্বাস করতেন, ফোন চেক করতেন, এমনকি তার রান্নাঘরে পর্যন্ত উনি সিসিটিভি লাগিয়েছিলেন। পেশাদার জীবনে সহকর্মীদেরকে বিশ্বাস করতে পারতেন না, মনে করতেন যে সন্দেহ করছে, টিমের কাউকে তিনি ঢুকতে দিতেন না স্টুডিওতে। এবং সামাজিক জীবনে বিচ্ছিন্নতা এবং এই যে পার্টিগুলো হতো, অ্যাওয়ার্ডগুলো হতো, এই সমস্ত জায়গাগুলো তিনি একদমই এড়িয়ে চলতেন। এই অবস্থায় এসে তার স্ত্রী শেষ পর্যন্ত যখন তাকে চিকিৎসা সেবার দ্বার প্রান্তে নিয়ে আসলেন, প্রথমেই তিনি সন্দেহ করলেন যে এটা কোনো তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কিন্তু পরবর্তীতে যখন অবস্থা খারাপ হলো তিনি চিকিৎসা নিলেন, সাইকোথেরাপি নিলেন, কাউন্সিলিং এবং পরিবার ভিত্তিক থেরাপি, সব কিছুর পরে তিনি ওষুধও এর সাথে যোগ করলেন এবং 3 বছর জার্নির পর ফলাফল আসলো 2টো সুপারহিট ব্লকবাস্টার সিনেমা। এবং ব্যক্তিগত জীবনে 2022 সালে এক টক শোতে তিনি বলেছিলেন যে আমার মস্তিষ্ক আমাকে শত্রু চিনতে বলে, কিন্তু থেরাপি শিখিয়েছে শত্রু কখনো কখনো আমার মস্তিষ্কের ভেতরেও থাকে। আমরা আজকে এ ব্যাপারে আরও জানবো। আমাদের অতিথিরা আছেন। আমাদের প্রথম অতিথি আয়েশা সিদ্দিকা। আয়েশা সাইকোথেরাপিস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আছে, এর আগেও এসেছে, খুব ভালো কাজ করছো, তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ। আয়েশার সাথে আছেন আমাদের ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। আজহারুল কাউন্সিলিং সাইকোলজিস্ট। আজহার, তোমাকেও স্বাগতম। থ্যাংক ইউ। আমরা তাহলে আজকের মূল বিষয়ে চলে আসি। আমরা তাহলে লেডিস ফার্স্ট, যেহেতু দুজনই বন্ধু, তোমাকে দিয়েই শুরু করি। খুব সুন্দর করে আপনি ইন্ট্রোডাকশনটা দিয়েছেন। একটা ব্যাপার হয় যে আমি একটু মনোবৈজ্ঞানিক যে জায়গাগুলো, সেই জায়গাটা একটু হাইলাইট করতে চাচ্ছি। যে অনেক সময় দেখা যায় যে এই ব্যাপারটা যে হুট করে হয়ে যাচ্ছে, যে আমার মধ্যে সন্দেহ করার প্রবণতা বা অন্যের প্রতি একটা চিন্তা যে সবাই আমার ক্ষতি করবে এবং সেটা থেকে অতিরিক্ত সচেতন হয়ে যাওয়া, সবাইকে যে আপনি খুব সুন্দর করে কিছু সিমটমস বলছিলেন, লক্ষণ বলছিলেন, তো এটা কিন্তু হুট করে এই যে আর্লি অ্যাডাল্টহুডে হয়ে যাচ্ছে, যে এটা কিন্তু না, এটার কিছু মনোবৈজ্ঞানিক কারণও আছে, যেটা হয়তো শুরু হয়েছে শৈশবকালীন সময়।
সো দেখা যায় যে আমি যেহেতু সাইকোথেরাপিস্ট, সো অ্যাটাচমেন্ট বা বন্ধন, আবেগীয় বন্ধনটা নিয়ে অনেক কাজের জায়গা থাকে। তো বাবা মায়ের সাথে আমাদের যদি সংস্কৃতিতে মা হচ্ছেন একদম সবচেয়ে কাছের মানুষ, তাই না? এটা সামাজিকভাবেও হয়ে যায় যে মাই বাচ্চাকে দেখবেন, আবার বাচ্চারও এটা এক্সপেকটেশন হয়ে যায় যে উনি আমার সবচেয়ে নিরাপদ জায়গা। তো মায়ের সাথে বা এই যে অ্যাটাচমেন্ট ফিগার যদি বাচ্চার থাকে, তার সাথে যদি একটা নিরাপদ আবেগীয় বন্ধন থাকে, তখন কিন্তু পৃথিবী এবং নিজ, এই দুইটা ব্যাপারে যে আমি নিজে এবং পৃথিবীর উপরে বিশ্বাসটা তৈরি হয়। আর এই সম্পর্কটাই যদি অনিরাপদ হয়, ইনসিকিওর হয় প্রাইমারি কেয়ার গিভারের সাথে, যে আমার যত্ন নিচ্ছেন, আমার প্রাথমিকভাবে যত্ন নিচ্ছেন বা আবেগীয় আমার খাওয়া দাওয়া সবকিছু দেখছেন, তার সাথে যদি সম্পর্কটা অনিরাপদ হয়, তখন কিন্তু আমি পৃথিবীকে বিশ্বাস করতে পারবো না, ইভেন আমাকেও বিশ্বাস করতে পারবো না। তো শুরুটার ওই একটা গ্রাউন্ডিং যদি বলি যে একদম ভিতটা তৈরি হচ্ছে কিন্তু সেখান থেকেই। এরপরে শেকড়টা আরো ছড়াচ্ছে, নিরাপদ মাটিতে ভালো করে ছড়াচ্ছে, নিরাপদ মাটিতে অনেক ভালো করে ছড়াচ্ছে। আবার অনিরাপদ মাটিতে কি হচ্ছে যে অনিরাপত্তা নিয়ে ছড়াচ্ছে, তখন কিন্তু সেটা অ্যাডাল্ট লাইফে গিয়েও তার রোমান্টিক রিলেশনশিপ বলেন বা আমার নিজের ব্যাপারে আমি কি ভাবছি, সেই জায়গাগুলোকে অনেক ইম্প্যাক্ট করে এবং সেটারই অনেক দিনের একটা ফলাফল হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি বা এই যে সন্দেহ করার প্রবণতা বা কাউকে আমি সেফ মনে করছি না, কারণ আমি তো নিজের সাথেই নিজে নিরাপদ বোধ করছি না। এটা একটা অনেক বড় জায়গা। এছাড়াও যদি শৈশবকালীন সময়ে কোনো নির্যাতন বা অ্যাবিউজের ঘটনা ঘটে, সেটা অনেক সময় আমরা মনে করি যে শারীরিক নির্যাতন হলো, যে খুব মারা হয়েছে ছোটবেলায়, সেটাও কিন্তু একটা তাকানো কিন্তু একটা অ্যাবিউজ বা নির্যাতনের জায়গায় যেতে পারে। সো বাচ্চাটার আসলে শৈশবটা কেমন ছিল, ইভেন আমরা খুব দেখে দেখে শিখি। তো আমি যখন দেখছি আমার খুব কাছের মানুষ অনেক সন্দেহপ্রবণ, ছোটবেলা থেকে দেখছি, তখন কিন্তু আমরা সেটাকে কপি করি, অনুসরণ করি এবং একদম অনেক সময় একদম নিজের অজান্তে গিলে ফেলি। এক্স্যাক্টলি। কারণ আমাদের মধ্যে না একটা ছোট্ট শিশুর বসবাস, সেই শিশুটা কিন্তু আমরা শিশু বয়সে দেখবেন যে এই যে টুইঙ্কেল টুইঙ্কেল বা কবিতাগুলো খুব সুন্দর করে আমরা কপি করি অন্যের আচরণগুলোকে। সো আমরা এভাবে নিজের অজান্তেই কপি করে নিচ্ছি এবং সেটাকেই মনে করছি এটাই ঠিক, সম্পর্কে এটা হতে হবে বা সবাইকে সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না, এই মেসেজগুলোকেই ঠিকভাবে ধরে নিচ্ছি। সো এই জায়গাগুলো আছে, আমি আরো পরে অ্যাড করব যখন। আজহারকে বলার একটু সুযোগ দিচ্ছ এখন, বন্ধু তো। আচ্ছা, আমরা তার আগে একটা ফোনে চলে যাই, তারপর আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি এখন কি করব আপনাদের অনুষ্ঠানে? আমি একটু সমস্যায় আছি আর কি। জি। আমি 60+ আমার এজ। জি। আমি প্রথম যখন বিয়ে করি, জি, আমার ওয়াইফ 3বার কনসিভ করছিল, কিন্তু আমি এগুলো অপারেশন করাইছি আর কি। আচ্ছা, অপারেশন করাইছি ডাক্তারের কাছে নিয়ে আর কি। জি। আমার ধারণা ছিল যে বেবি যখন চাওয়া যায় তখনই পাওয়া যায়, কিন্তু মেয়েদের যে একটা সার্টেন একটা টাইম থাকে কিংবা ইয়ে থাকে, এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান অথবা ধারণা, অথবা আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, আমি এটা জানতামও না। আচ্ছা। যার ফলে আমি এগুলো করছি যে আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, আমি তখন খুব আর্লি স্টেজ আর কি। আপনার বয়স কত ছিল তখন? তখন তো ইন্টারমিডিয়েট পড়লে যা হয় আর কি, তখন আমার বয়স 19-20 কিংবা এরকমই হবে আর কি সম্ভবত। তারপরে এরকম ভাবে চলতে থাকলো, এক পর্যায়ে আমি চলে গেলাম দেশের বাইরে। আমি দীর্ঘকাল ছিলাম, দীর্ঘকাল বলতে মাঝখানে ইন্টারভেল দিয়ে আমি 10 বছর ছিলাম মোট আর কি। তো 5 বছর পরে আমি আসার পরে কিংবা 10 বছর পরে আসার পরে তার এই যে মেয়েদের যেটা কি মেনোপজ নাকি একটা স্টার্ট হয় আর কি। তো আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে এটা বললো যে এখন তো ওনার এই হচ্ছে, এখন তো বেবি নেওয়া সমস্যা, ওনার বেবি আপনি পার্সেন্টেজ
খুব কম আর কি, সম্ভাবনা খুব কম। যাই হোক, এটা হয় নাই। তারপরে আর আমি একা, আর আমার এক বোন, আর আমার কোনো ভাই বোন নাই। আচ্ছা। তো আমি আমার খুব কষ্ট লাগতে থাকলো যে আমি এটা কি করলাম, আমি তো এটা বুঝতে পারিনি আগে। যদি বুঝতে পারতাম এই কাজগুলো তো আমি করতাম না। আর এটা তো খুব একটা অন্যায় কাজ করছি, আমি গুনার কাজ করছি, এগুলো আমি নিজে নিজে বুঝতে পারলাম। তো এখন আমি চিন্তা করলাম যে আমি একা, আমার কোনো ভাই নাই, ইয়ে নাই। তারপরে বেশ সময় নেওয়া, বেশ কয়েক বছর সময় নেওয়া আমার ওয়াইফকে, তার সঙ্গে একটু কাউন্সিলিং করে কিংবা বোঝায়া সে একটু গড় রাজি হইলো আর কি, খুব একটা রাজি না, গড় রাজি হইলো। একটা মেয়ের সঙ্গে আমার একটা পরিচয় হইলো আমার ফ্রেন্ডের মাধ্যমে। তো আমি ওই মেয়েকে আমি সবকিছু বললাম, আমার বিষয়ে সমস্ত কিছু আমি A to Z যা বলার দরকার আমি তাকে বললাম। পাশাপাশি আমার ওয়াইফকে বললাম এরকম, গ্রামের মেয়ে, সরল সিধা থাকবে, কোনো সমস্যা হবে না, এই সেই। আমার ওয়াইফের সঙ্গে পরিচয় করাইছি, একসঙ্গে নাস্তা করলাম, ইয়ে করলাম। আর তাকে আমি একটা কন্ডিশন দিছিলাম, যেটা হয়তো অবাস্তব, যে ছেলে বাচ্চা হইলে সে আমার প্রথম ওয়াইফকে দিয়ে দিবে। আবার এটা আমি বলছি যে দিয়ে দিলেই তো দিয়ে দেওয়া হইলো না, এটা একই সঙ্গে থাকা হবে, হয়তো বা দুটা পৃথক বাসায় থাকা হবে, কিন্তু মা তো আপনি থাকেই যাবেন। ওনাকে আমি আপনি আপনি করে বলি আর কি, এটা তো মা হিসাবে আপনিই থাকবেন, এটা তো জগতে কিংবা পৃথিবীতে এটা লুকায় রাখা যাবে না। তো যাই হোক, পরে সে আমি তাকে বিয়ে করলাম, বিয়ে করার পরে সে কনসিভ করলো, তারপর আমার একটা ছেলে বাচ্চা হইলো আর কি হসপিটালে। বাচ্চা হওয়ার পর থেকেই সে আমার সঙ্গে রূঢ় আচরণ মানে শুরু করলো, যে কিভাবে বাচ্চা নেয় এটা দেখবো, আমাকে ফ্ল্যাট দিতে হবে, আমাকে একটা বাড়ি দিতে হবে, এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা আমাকে মানে খুব মানসিক ভাবে খুব হ্যারাস করতে থাকলো। তো আমি দেখলাম যে এইভাবে তো আমি তো পারবো না, টিকতে পারবো না। শুরুতেই যখন এটা, আর শেষের দিকে তো আরো বোধহয় আরো খারাপ কিছু হবে। তো আমি আমার ছেলের, আমার বেবি 15 দিন থাকা অবস্থায় ওনাকে আমি ডিভোর্স দিয়ে দিই। কিন্তু আমার বন্ধুরা বলছিল যে তুমি ডিভোর্স দিও না, তুমি এমনি থাকো, তোমার মনে মনে রাখো, তুমি বাচ্চাটা একটু বড় হইতে দাও, পরে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু আমি চিন্তা করলাম এটা আরো গুনার কাজ হবে, কারণ আমি একটা পরিকল্পনা মনের মধ্যে, একটা নেগেটিভ পরিকল্পনা রাখে তার সঙ্গে আমি চিট করব, এটা ঠিক না। আমি যেটা এখন বুঝতেছি আমার ভালোর জন্য আমি এটাই করব। তো আমি এটা 15 দিনের মাথায় তাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে দিলে একটু মামলা টামলা হইলো, সে মামলা করলো, আমিও মামলায় হাজিরা দিলাম। ছেলে দেখার জন্য আমি আদালতে মামলা দিলাম যে ছেলেটা আমি দেখতে চাই, আদালতের অনুমতি নিয়ে আদালত তার সুবিধাজনক স্থানে যদি আমাকে অনুমতি দেন, মাসে একবার কিংবা সপ্তাহে একবার। মামলাটা খারিজ হয়ে গেল। মামলাটা খারিজ হয়ে গেল এই শর্তে যে ওই আমি যে আদালতে মামলাটা করছি সেই আদালতে এই মামলাটা চলে না, এখন এটা চলে না। পরে যাই হোক, পরে এটা বাতিল হয়ে গেল। তারপরে আমি আর কোনো ট্রাই করি নাই, কিছু করি নাই। আদালত থেকে আমাকে নির্ধারণ করে দিল মাসে মাসে আমার তার বৈধ সময় পর্যন্ত তাকে আমার একটা সার্টেন একটা অ্যামাউন্ট দিয়ে দিল। অ্যামাউন্টটা তাকে আমার দিতে হবে মান্থলি, এবং প্রতি বছর 200 টাকা করে বাড়তে থাকবে এটা। এটা বৈধ সময় পর্যন্ত। তো বৈধ সময়টা আমি জিজ্ঞেস করি নাই, তবে আমি ধারণা করে নিচ্ছি যে বৈধ সময়টা হয়তো বা 18 বছর বয়স পর্যন্ত হয়তো বা বৈধ সময়, এটা আমি ধরে নিছি আমি নিজে আমার মনে। এখন তার 13+। আমার ছেলেটার, বাচ্চাটার এখন বয়স 13+। তো আর মহিলা ফোন দিয়ে আমাকে যাচ্ছে তাই কথাবার্তা, ঝগড়া ঝাঁটি, মানে ভালো কথা বললেও খারাপ, মানে খুবই নোংরা কথা, ঝগড়া কথা, অশান্তিমূলক কথা, মানসিক টর্চার এইসব করে, যার ফলে আমি 12 বছর ওনার সঙ্গে আমি কোনো টাকা পাঠানো ছাড়া, আর ছেলের খোঁজ নিতে গেলেও সে এইসব ঝগড়াঝাটি সৃষ্টি করে, প্রিভিয়াস কথাবার্তা তুলে আনে আর কি। এরকম ভাবে আমি টাকা পাঠাইছি। টাকা পাঠানোর পরে বাই এই 1.5 বছর যাবত তার একটা ছোট বোন স্নেক বাইটে মারা গেছে। আচ্ছা। তার ছোট বোনটা, তো সে আমাকে কান্নাকাটি করে বলতেছে যে আমার ছোট বোনটা আপনার কথা খুব বলছে, আপনি আসবেন, এই সেই, আপনি একটু আসেন, তার আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, এই সেই। তো আমি চিন্তা করে আমি গেলাম তাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গেলাম, জানাজায় থাকলাম,
দাফন হইলো, কাফন হইলো, সমস্ত কিছু হইলো, আলহামদুলিল্লাহ থাকলাম। এরপর থেকে আমি ছেলেটাকে নিয়ে আবার নতুন করে আমি চিন্তা ভাবনা শুরু করলাম, যে যদিও লেট হয়ে গেছে অনেক, এটা 1.5 বছর আগের কথা। তখন তার গ্রামেই থাকে, গ্রামের থেকে গিয়ে 7-8 কিলোমিটার দূরে গিয়ে শহর না ঠিক এটা উপজেলা লেভেলের আর কি, ওখানে গিয়ে কোচিং অথবা স্কুলে পড়ে। আমি বললাম ঠিক আছে, এইভাবে তো সমস্যা, হয়তো বা বর্ষাকালে রিক্সা পাওয়া যাবে না সময় মতো, রাস্তাঘাট কাদা থাকবে, এই থাকবে, ঠিক টাইমে ঘুম থেকে একটা সময়ের ব্যাপার, তো একটা টাইমিং এর ব্যাপার, সময় মতো তো পৌঁছতে হবে কোচিং অথবা স্কুলে। তখন আমি ওই সদর উপজেলায় তাদেরকে আমি একটা বাসা ভাড়া করে দিলাম 2 জনের জন্য। তো বাসা ভাড়া করে দিলে ওখান থেকেই ছেলেটা স্কুলে যায়, কোচিং করে, এই করে। তখন আমি ছেলেটাকে লুক আফটার করতে শুরু করলাম তখন থেকে আর কি। তখন তার মাকে বললাম যে ছেলের কি অবস্থা, কয় ভালো, কোচিং এ যায়, স্কুলে যায়। আমি চিন্তা করলাম যে কোচিং যায়, স্কুলে যায়, এটাই তো ভালো না। আমার রেজাল্টটা দেখলে আমি বুঝতে পারবো যে এটা ভালো কি ভালো না। স্কুলের যে পরীক্ষাটা হয়, অ্যানুয়াল পরীক্ষা কিংবা মান্থলি কিংবা পরীক্ষা হয়, তবে আমি ওনাকে বললাম যে আপনি করে আনেন, মার্কশিট তুলে আনেন স্কুল থেকে। স্কুল থেকে মার্কশিট তুলে আনলো। মার্কশিট তুলে আনার পরে দেখা গেল যে কোনোটায় 20, কোনোটায় 10, কোনোটা 000 এরকম। তখন আমি দেখলাম, আর ছেলেটা খুব অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে। এটাও আমি জানি, কারণটা জানি, হয়তো বা আমাদের এই আর সমস্ত কিছু ডিটেলস সে ছেলের সঙ্গে আলাপ করছে, তার সঙ্গে আমার ডিভোর্স, আমি খারাপ মানুষ, আর ছেলেকে আমি বিভিন্ন জায়গায় ভালো ভালো স্কুলে মাদ্রাসায় ভর্তি করতে চাইছি, কিন্তু সে বলে ছেলে যেখানে থাকবো সেখানে উনি থাকবে, ছেলের সামনে বলতেছে। আমি হোস্টেলে রাখার চেষ্টা করছি, ছেলের সামনে আমাকে বলতেছে ছেলে যদি হোস্টেল থেকে পালায় যায়, এইরকম নেগেটিভ কথাবার্তা ছেলের সামনে বলে। এবং আমি বুঝতে পারছি ছেলেকে আমার বিষয়ে খুব একটা নেগেটিভ ধারণা সে সৃষ্টি করছে, যার ফলে ছেলে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে, বাচ্চা ছেলে তো, হয়তো মনের মধ্যে তার একটা বিরাট একটা শখ আছে, শখ পাইছে এরকম। তো আমি এগুলো তাকে বলি, কিন্তু বলার পরেও ওনার এই জ্ঞানটা নাই, উনি এটা আমার নেন না, বুঝেনও না, উল্টাপাল্টা কথাবার্তা বলেন এই সেই। তখন আমি দেখলাম যে তার এই অবস্থা, তো কোচিং ইয়েতে বাসা নিয়েও তো লাভ হচ্ছে না। তখন আমি তাকে বিভাগীয় অথবা জেলা শহরে আমি শাহিন স্কুল ক্যাডেট কলেজে কোচিং এ আমি হোস্টেলে ভর্তি করে দিলাম, যেটা একদম সকাল 7টা থেকে একদম বিকেলে 2 ঘন্টা রেস্ট আছে, এবং রাত্র 10:30 পর্যন্ত শুধু লেখাপড়া ভিতর দিয়ে থাকবে। মানে এখানে নাইট কেয়ার আছে, কোচিং আছে, স্কুল আছে, সমস্ত কিছুই, এবং পরিবেশ ভালো। তো এই মহিলা করে কি, ফোনের পরে ফোন দেয়, আইসা দেখা করতে চায়। আমাকে প্রিন্সিপাল স্যার বলতেছেন, ও বলতেছেন যে দেখেন ওর মাকে আসতে কম বলবেন, ছেলেটা একটু নতুন একটা পরিবেশের সঙ্গে সে অ্যাডাপ্ট হোক, একটু। ছেলেটা কোন ক্লাসে পড়ে? ছেলেটা ক্লাস 6 এ। আচ্ছা, ক্লাস 6 এ। আপনি ভর্তি করলেন ক্লাস 6 এই? আমি ভর্তি করছি ক্লাস 6 এ। আমার লক্ষ্য হচ্ছে তাকে ক্যাডেট কলেজে পরীক্ষা দেওয়ার কিংবা অ্যাডমিশন দেওয়ার আমার এরকম একটা ইচ্ছা। সেই ইচ্ছা নিয়ে আমি এখানে করছি। প্লাস যে দেখা যাচ্ছে বাসায় তার লেখাপড়া হচ্ছে না, মাস্টার রেখে দিলেও লেখাপড়া হবে না, এটা আমি বুঝতে পারছি। মাস্টার 1-2 ঘন্টা পড়ায় যাবে, এরপরে সে কি করবে? তার মা তো এগুলো বুঝে না কিংবা লুক আফটার করে না। ওর মা আবার মাস্টার পিলি দিছে যে মাস্টার ফাইনাল দিবে, অথচ তার মধ্যে শিক্ষা কিংবা জ্ঞান কিছু বোঝা যায় না। যে আপনার এই দ্বিতীয় স্ত্রীর সাথে আপনার বয়সের পার্থক্য কত? পার্থক্য আছে, বেশ পার্থক্য আছে। কত পার্থক্য? মনে করেন যে আমার যদি 60+ হয়ে থাকে, ওনার বলি 30 এরকম, মানে অলমোস্ট অর্ধেক। জি জি জি, অলমোস্ট অর্ধেক। এবং আপনার প্রথম স্ত্রী কি এখনো আপনার সাথে আছেন? জি জি জি, আমার সঙ্গে আছে। আচ্ছা, আমি আমার প্রথম স্ত্রীর সঙ্গেই থাকি। প্রথম স্ত্রী? হ্যাঁ, আমার প্রথম স্ত্রী, ওনার সম্বন্ধে কোনো ধরনের ব্যাড কমান্ড কিংবা তাকে নিয়ে আলোচনা কখনোই করে না, এবং আমার পরিবারের কেউই করে না। যেহেতু এই কাজটা আমি নিজে নিজে করছি, এই জন্য আমার পরিবারের নিয়ম হলো যে তোমারটা তুমি বুঝো, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। আপনার সাথে আপনার মার সম্পর্ক কেমন ছিল? জি, আপনার সাথে আপনার মার সম্পর্ক কেমন ছিল? আমার সঙ্গে আমার মার
ছোটবেলায় আমি খুব দুষ্টামি ছিলাম, আচ্ছা, খুব বেয়ারা ছিলাম, দুষ্টামি ছিলাম, স্কুল কলেজে আমি করে। কিন্তু আমার সঙ্গে আমার মাকে আমি খুব ভালো সম্পর্ক ছিল, আচ্ছা। খুবই ভালো সম্পর্ক ছিল। আমার আম্মাও উনি বেঁচে আছেন? না, উনি 2021 জুনের 3 তারিখে উনি ইন্তেকাল করছেন আর কি। তার মানে আপনার বিয়েটা উনি দেখে গেছেন? জি জি, ও এটা দেখে গেছেন। মানে আমরা তো বিয়ে করছি কাজীর অফিসে, এটা তো আর অন্য কেউ দেখে নাই। আমার ছেলেটাকে একবার দেখছে, আমি নিয়ে আসছিলাম। আমার ছেলেটাকে আমি তাকে অনেক বুঝাইছি যে দেখেন আমি মাঝে মাঝে ছেলেটাকে আমার ফ্যামিলিতে নিয়ে যাই, আসা যাওয়ার মধ্যে থাকুক, তাহলে এটা ছেলেটার জন্য ভালো হবে। প্রথম স্ত্রীর সাথে আপনার ছেলেটার সম্পর্ক কেমন? প্রথম স্ত্রী যখন সে হসপিটালে যখন সে জন্ম নিল, আমার প্রথম স্ত্রী আমাকে বলল যে চলো যাই দেখে আসি তোমার ছেলেটাকে, আমার প্রথম স্ত্রী বলল। কিন্তু এই আফটার বার্থ আমার বেবি জন্ম হওয়ার পর থেকে যে হাসপাতালে কিংবা আমি একটা কেবিনে ছিলাম আর কি, পরিবেশটা এত খারাপ হয়েছে যে মানে খুব নেগেটিভ কথাবার্তা সেই, তখন আমি এগুলা তাকে বলি নাই। আমি বলছি ঠিক আছে আর কদিন পরে নিয়ে যাই, পরে আর আমি তাকে নিয়ে যাই নাই। এই খারাপ পরিবেশে আমি তাকে নিয়ে যাই নাই। তার মানে বাচ্চাটা আপনার কাছে দীর্ঘ সময় কখনো ছিলই না? কখনোই ছিল, মার কাছেই সে ছিল। মার কাছে, হ্যাঁ, আমার কাছে দেয় নাই সে, আমার কাছে দেয় নাই। মানে দূরের থেকে আমি এটা বুঝি যে বাচ্চাটাকে সে একটা জিম্মি হিসাবে সে ব্যবহার করতেছে। টিল নাও বাচ্চাটাকে সে কি করবে, বাচ্চাটাকে লেখাপড়া করাবে, আমি এরকম মা আমি দেখি নাই জগতে। আচ্ছা, আমাদের মনে হয় একটু বুঝতে পেরেছি। আমাদের কাছে আপনার প্রশ্নটা কি আজকে? এখন আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এখন আমি লাস্টে আসতেছি খুব শর্ট টাইমের মধ্যে। এখন আর ছেলেটা হয় কি, ছেলেটা এই যখন স্কুল ছুটি হয়, মানে হোস্টেল অথবা বোর্ডিং স্কুল ছুটি হয়, তখন যে সে বাড়িতে যায়, আমি ইচ্ছে করে নিয়ে যাই, ঠিক আছে যাও বাড়িতে যাও, তখন সে আর আসতে চায় না। এরকম 2 বার হয়েছে, এবং লাস্ট টাইম যে হয়েছে এটা 1 মাস হইতে চললো, এখন পর্যন্ত সে আসবে না। আমি বললাম যে কেন তুমি পড়বা না? কয় না আমার আম্মাকে নিয়ে যেতে হবে। আমি তাকে বুঝাইলাম দেখো তোমার আম্মাকে নিয়ে যদি আমি বাসা ভাড়া করে রাখি, তুমি শুধু রাত্রে আসবা ঘুমানোর জন্য, এছাড়া কিন্তু তুমি সময় পাইবা না। তুমি রাত্র 10:30টায় বাসায় আসবা, পরিশ্রান্ত হইয়া বাসায় আসবা, এসে খাওয়া দাওয়া করে তুমি ঘুমাইবা, আবার সকাল 7টার সময় তোমার স্কুলে যেতে হবে, সারাদিন তুমি স্কুলে থাকবা। বুঝতে পেরেছি। আমরা একটু আপনার প্রশ্নটা মনে হয় পেয়ে গেছি। একটু আমাদের অতিথিদেরকে জিজ্ঞেস করি কোনো প্রশ্ন আছে কিনা, তারপর আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে? উনি কি আসলে জানতে চাচ্ছে সেটা কিন্তু বলেননি। উনি আমাদের কাছে কি আসলে ওনার স্পেসিফিক কোনো কোশ্চেন আছে কিনা? আপনার কোনো স্পেসিফিক কোশ্চেন আছে আজকে আমাদের কাছে? আমার স্পেসিফিক কোশ্চেন হচ্ছে যে ছেলে আমি এখন কি করব? আমি তো ছেলেটার জন্য কিছু আমি করতে পারতেছি না, তার মার জন্য কিছু করতে পারতেছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসব, ফিরে এসে আমরা বিষয়টা নিয়ে আলাপ করব। আপনি শুনতে থাকেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণগুলো কি এবং কি ধরনের চিকিৎসা প্রয়োজন। বিরতির আগে একজন দর্শক ছিলেন ফোনে, আমরা প্রশ্নটা পেয়ে গেছি ওনার, সেটা নিয়েই একটু আলোচনা করি অতিথিদের সাথে। আচ্ছা, তুমি শুরু করো। ধন্যবাদ আপা, এবং আমার সহ আলোচক আজকে আয়েশা সিদ্দিকা, তাকেও শুভেচ্ছা। আমরা আজকে ব্যক্তিত্বের একটা অসুবিধা, এবং এটা খুব কি বলবো জটিল একটা অসুবিধা নিয়ে, একটা রোগ যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। এবং আমাদের কিছু মানে বিরতির আগে যেই আমরা ফোনে কথা মানে যে ক্লায়েন্টকে বা যে মানুষটি ফোন করলেন সেই কেসটার কথা বললেন, সেটাও কিছুটা এরকমই আর কি। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। উনি ওনার রিসেন্ট মানে সর্বশেষ যেটা বলছেন বা বলতে চাচ্ছিলেন যে উনি ওনার সন্তানকে নিয়ে চিন্তিত। উনি সন্তানের লেখাপড়ায় ভালো করাতে চান, সেই জন্য উনি সন্তানকে বোর্ডিং স্কুলে, ঠিক ওগুলো স্কুল না কোচিংয়ের মতো স্কুল, সেগুলো শাহিন স্কুল, ওগুলোতে ভর্তি করিয়েছেন, কিন্তু মানে ওই ওনার সন্তান ওইখানে থাকতে চাচ্ছেন না। এবং লাস্টবার মনে হয় 1 মাসের বেশি বাসায় গিয়ে আর আসেন না।
তো এটাই মূলত ওনার মেইন কনসার্ন, ওনার সন্তানকে নিয়ে উনি চিন্তিত। প্রথমত আমার তরফ থেকে যেটা বলা সেটা হলো যে ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি অ্যাবাভ 60 এবং ওনার দীর্ঘ লাইফের যে আমরা ইনফরমেশনগুলো আমরা পেলাম, অনেক চড়াই উতরাই পেরিয়ে উনি আসছেন এবং এত অনেক ইস্যুর পরে উনি এই আমাদের একটা ন্যাশনাল টেলিভিশনে আপনার কাছে বা আমাদের কাছে ওনার গল্পগুলো বললেন এবং সাহায্য চাইলেন। এটা একটা সাহসের দরকার। এবং ওনার এখন এই বাচ্চা থেকেই যদি শুরু করি, সেই বাচ্চার হিস্ট্রিতে আমরা জানলাম যে এই বাচ্চা হচ্ছে সেকেন্ড ওয়াইফের, এবং সেকেন্ড ওয়াইফের বিয়ে হওয়ার মানে বাচ্চা হওয়ার 15 দিনের মাথায় বাচ্চা সহ বউকে উনি ডিভোর্স দিয়েছেন। মানে দিতে চেয়েছিলেন, দিতে চেয়েছেন মানে সন্দেহ, মানে উনি মনে করেছেন যে এটা ম্যারেজটা ওয়ার্ক করবে না এবং ডিস্টার্ব হবে বারবার, তো বন্ধু বান্ধবের পরামর্শে উনি দিয়েই দিয়েছেন। এটা একটা মানে উনি এখন কেমন বোধ করছেন আমি জানি না, উনি শুনছেন মনে হয়। এখন উনি যদি নিজেকে রিফ্লেক্ট ব্যাক করেন যে একটা মা বা একটা মহিলার যখন সন্তান হয় এমনি ওই সময়টা সে ইমোশনালি ফিজিক্যালি ভালনারেবল থাকে, উনি অনেক ডিসিশন নিতে পারেন না, নিজেই মানুষজন টেক কেয়ার করে, আমাদের দুর্বলতম একটা সময়, ওই সময়টাতে দেখা গেল মা, নানি, চাচি, খালা সবাই পাশে থাকে, আত্মীয় স্বজন, বাচ্চা 40 দিন না হওয়া পর্যন্ত কেউ ইয়া করে না, এগুলো হচ্ছে ট্রেডিশন, খুব কমন হিউম্যান। সেই মুহূর্তে ওনার মনে হইলো যে এইটাকে এই সংসার মনে টিকবে না, বা এই মহিলা কেমন রিয়াক্ট করে। ওই সময় এমনিতেই আমাদের কিন্তু মেয়েদের হোক বা বাচ্চা হওয়ার পরে ওই সময়টাতেই অনেক অনেক উঠানামা করা, আচার আচরণে তারতম্যে, শরীরে যেমন উঠানামা করে, লাইফস্টাইল, তার জীবনের প্রথম একটা তার শরীর থেকে একটা নতুন একটা মানুষ জন্ম হয়েছে, সেটার সেই এইগুলোর সাথে অ্যাডজাস্ট করতে অনেক টাইম লাগে, হরমোনাল চেঞ্জ, অনেক কিছুর সাথে। সেই মুহূর্তে উনি এই যে ডিভোর্স দেওয়ার মতো একটা ডিসিশন যে নিয়েছেন, এটা একটা একটা মানে কঠিন সিদ্ধান্ত, এবং এটা মানে খুব সহমর্মী একটা সিদ্ধান্ত না। এখন যখন এই ধাক্কাটা ওই মহিলা পেয়েছেন, তার আগেও স্টোরি আছে, সেই মহিলার সাথে ওনার একটা আলোচনা হয়েছে যে বাচ্চা হলে পরে এই বাচ্চাটা দিয়ে দিতে হবে বড় বউকে, ছেলে হলে তো ছেলেই হয়েছে। তো এই যে সন্তান হারানোর একটা যে মানে আমরা যে আয়েশা সিদ্দিকা সুন্দর করে আলোচনা করছিলেন যে নিরাপত্তা, মাতৃত্ব, কানেকশন, এই বিষয়গুলো, সে তো জেনে যে আমার বাচ্চা হলে বাচ্চাটা নিয়ে যাবে, সো বাচ্চাকে আগলে রাখার জন্যই উনি আরো বেশি প্রতিক্রিয়া হয়তো বা দেখাচ্ছিলেন। হ্যাঁ, সো এই প্রতিক্রিয়া দেখাতে গিয়ে যখন এটা হলো, এখন এই সেকেন্ড ওয়াইফের ওনার এই সেকেন্ড ওয়াইফের বয়স কিন্তু অনেক কম ছিল। আমরা ধারণা করছি যে বাচ্চা যদি এখন 13-14 বছর বা 12 বছর হয়, তো 30 বছর উনি বললো মানে 20s এর দিকে হয়েছে, অথবা আরো কম হতে পারে, কারণ এখনই 30 বলছে, এখনই 30। সো এখন ডিভোর্স হয়ে গেছে, এখন এই সেকেন্ড ওয়াইফের বেঁচে থাকার অবলম্বন কি? তার বাচ্চা। এই বাচ্চাকেই তো সে আগলে রাখতে চাইবে, বা বাচ্চার মাধ্যমে যেহেতু কোর্টের মাধ্যমে একটা বন্দোবস্ত হয়েছে, এই বাচ্চাকে সে হাতছাড়া করবে না, এবং বাচ্চার কাছেই মায়ের কাছেই প্রোটেকশনটা আমার মনে হয় যে এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, যে সবচেয়ে বেশি প্রোটেকশনটা মায়ের কাছে হয় যখন আপ টু 18 বছর আগ পর্যন্ত। তো এইসব দিক বিবেচনায় আমরা যেই মানে বন্ধনের কথা বলছি, আর্লি চাইল্ডহুডের কথা বলছি, ওই সময় যে সিকিউরিটির কথা বলছি, সেই জায়গাগুলোতে অনেক ব্যত্যয় ঘটেছে এখানে। এই রিপিটেডলি এখন এই ভদ্রলোক যিনি ফোন করলেন, ওনার আসলে উনি নিজেও একটু রিফ্লেক্ট বা একটু নিজেই চিন্তা করতে পারেন উনি আসলে কি চান এখন ওনার লাইফে। কারণ অ্যাবাভ 60 উনার আসলে মানে কি বলবো, যেটাকে আমরা বলি যে রিফ্লেক্ট ব্যাক করে মানুষ, একটু নিজের চোখে আয়না দেখে যে আমি এখন জীবনে কি করলাম এবং কি দিলাম সমাজে, কি চাই। সো উনি যদি ওনার সন্তানদের এখন বা ওনার সন্তানকেই যদি এখন প্রথম প্রায়োরিটি হয় ভালো লাগা, তো ওনার সন্তানের ভালোর জন্য যেটুকু করা যায়, যেভাবে করা যায়, সেই জায়গাগুলো উনি টেক কেয়ার করতে পারে। এবং সেকেন্ড যে ওয়াইফ, ওনাকে ওনার যে নিডটা সেই অনুযায়ী চাপিয়ে না দিয়ে, জোরাজোরি না করে, ওনাদের যে একটা আলাদা লাইফ আছে সেই জায়গাটাতে ওইভাবে যদি যতটা পারা যায় হেল্প করা যায়, খুব বেশি কি বলবো যে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা তা না। এর মধ্যে থেকেই যতটা পারা যায় উনি, ওনার যেহেতু এখন ওনার মনে হয়েছে যে আমার কিছু করছেনও, হ্যাঁ, ওনারও একটা আগ্রহ আছে, গ্রাম থেকে ওনার উপজেলা শহরে বাসা নিয়ে দিলেন, এখন তারপর আবার স্কুলে নিয়ে আসে, বিভাগীয় শহরে পড়াচ্ছেন। সো ওনার একটা আগ্রহ আছে, এবং হ্যাঁ, এটাকে খুব আমি শ্রদ্ধা করি। সো এইটা ধরে রেখেই, কিন্তু ব্লেম না করে বা দোষারোপ না করে, যেমন ওই মহিলা আসলে সন্তান লালন পালন জানেন না, উনি খারাপভাবে কথা বলে, মানে এইসব কিছু না বলে যে উনিও যে কাজগুলো হয়েছে এগুলোকে একটু যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের ওই যে বলি আমরা সিম্প্যাথি বা এমপ্যাথেটিক হয়ে কথা বলতে পারি বিষয়গুলো। আবার ওনার
প্রথম যে ওয়াইফ আছেন উনি ওনার সাথে আছেন, ওনারা দুজনে আছেন, উনি ভালো সময় মানে কি বলবো যে ওটা একটা স্বাভাবিক সম্পর্কে যাচ্ছে, দ্যাটস গুড। ওনার এখন কনসার্নটা এখানে, এখানে ওনার যদি সাপোর্ট দেওয়ার সামর্থ্য থাকে যেগুলো আছে ফিনান্সিয়ালি এবং আদার্স কিছু, সেটুকু অব্যাহত রাখুক। এবং দ্বিতীয় স্ত্রী সম্ভবত অনিরাপত্তায়ও ভুগছেন খানিকটা, তাই না, যে বছরে 200 টাকা মাত্র বাড়বে। সেই কথাটা আপনি খুব ভেঙেই বললেন, মানে আমি ওইটাই বলছিলাম যে ওনাকে ফাইন্যান্সিয়ালি যতটুকু পারা যায়, যেহেতু অন্য কোনো আর যদি এঙ্গেজমেন্ট বা দায়িত্ব না থাকে, তাহলে এই সন্তানকে আরেকটু বা ওনার ওয়াইফকেও একটু নিরাপত্তা যদি দেওয়া যায়, যে তোমাদের কোনো হবে না, আমি আছি, তোমাদের দেখছি, বাচ্চাটা আমার, বাচ্চা ওই মারও যেমন অধিকার এবং আসল বাবারও, সো ওই দুজনকে অনারশিপটা দিয়েই যে আমরা একে করবো, তুমি বা উনি আপনি করে বলেন যে আপনি এটা মানে দুশ্চিন্তা যদি কমাতে পারে, তাহলে দেখবেন যে ওই মায়ের সাথে বাচ্চার সম্পর্কটা আরো ভালো হবে এবং ওই যে সিকিউরিটিটা আরো তৈরি হবে এবং আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এবং একটা প্রথম থেকেই বাচ্চাটার জন্ম থেকেই একটা যুদ্ধংদেহী ভাব যেন দুই পক্ষ, দুই যুদ্ধ শিবির মাঝখান থেকে বাচ্চাটা, তার কোনো দোষ নাই, বাচ্চাটার কোনো দোষ নেই, এবং বাচ্চাটা যেন একটা অস্ত্র হয়ে দুইজনের মাঝখানে নেগোশিয়েট করার একটা জায়গায় বাচ্চাটাকে, এবং যেই কারণে বাচ্চাটার তো আসলেই মন খারাপ থাকবে। এবং পরে যে ক্যাডেটের মতন একটা জায়গা বললো যেখানে ভর্তি করিয়েছে, সেই সকালবেলা বাচ্চাটার 9টা 7টা থেকে শুরু হচ্ছে, রাত 10টা পর্যন্ত বাচ্চা থাকতে চাওয়াটাও তো আগ্রহের জায়গা। এটা শুধু উনি ওই বাচ্চাও না, মানে রিসেন্ট কয়েকটা আমি জানি, আমি আমাদের কেসের মধ্যেই যে বাচ্চা 6 মাস পরে চলে আসে, হ্যাঁ, যে এরকম যে ক্যাডেট গুলো থাকে, ক্যাডেট এগুলোকে ক্যাডেট প্রি ক্যাডেট বলে, মানে কোচিং আর কি, ক্যাডেটের মতোই ওরা পড়ায় টড়ায় এবং প্রিপেয়ার করে 7 এ ভর্তি পরীক্ষাটা হয়। তো 6 এর সময়টাতে ভর্তি দেয়, বাবা মারা 1 বছর ওখানে রাখে, তারপরে 7 এ ভর্তি হবে। তো ওখান থেকে অনেকে চলে আসে, অনেকে কোপ করতে পারে না ওই জায়গাটাতে। সেটাই এবং বাচ্চাটার তো আসলে বাবার সাথে সেই বন্ধনের জায়গাটাও নেই, মাই ওর, যেটা আয়েশা বলছিলে, তুমি যদি আর একটু ছোট্ট করে বলো। থ্যাংক ইউ আজহার, খুব সুন্দর করে আপনি বললেন। অ্যাট দ্য সেম টাইম যে জায়গাটা খুব প্রমিনেন্ট আমার কাছে ফিল হচ্ছিল, যে থ্যাংক ইউ, আপনি সাহস করে ফোন দিয়েছেন, আমাদেরকে পুরো ঘটনাটি বলেছেন। আপনার কাছে এখন একটা কঠিন মুহূর্ত, সেই জন্যই ফোন দিয়েছেন। আপনার কথাগুলোতে, ওনার কথাগুলোতে কিন্তু একটা গিল্ট একটা জায়গায় উঠে এসেছে, যে আমি বুঝতে পারিনি যে 3বার অ্যাবর্শন হলে যে আর একটা যে বয়সের লিমিটেশন আছে মেয়েদের, এটার একটা জায়গা। তারপরে এই যে ওখান থেকে উঠে এসে মানে গিল্ট বেশ কয়েকবার এসেছে, যে অপরাধবোধ, যে আমার কিছু ডিসিশনের জন্য এই জায়গাটা হয়েছে। সো সেটা থেকে আবার একটা একগুয়ে ভাব, যেটা যে আমরা যতটুকু শুনেছি ওনার কাছে, যে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু ওনার দিক থেকে নেওয়া হয়ে গেছে, এককভাবেই নিয়েছেন। যে বিয়ের সিদ্ধান্ত, সেকেন্ড বিয়ের সিদ্ধান্তটা, তারপরে অ্যাবর্শনের সিদ্ধান্ত, অবশ্যই সেখানে মায়েরও হয়তো বলার কিছু ছিল, কারণ অংশীদারিত্বের ব্যাপারটা, হ্যাঁ সেটাই, যে 1বার না 2বার নয় 3বার। সো সেখানে ওই মায়ের আসলে অবস্থাটা কি, সেটাও আমি একটু চিন্তা করছিলাম। অ্যাট দ্য সেম টাইম যেটা, যে এই মুহূর্তে যেমন আরেকটা একগুয়ে সিদ্ধান্তে উনি আছেন, যে সন্তানকে, ছেলে সন্তানটিকে ঠিক করে ফেলতে হবে, যে উনি যদি মায়ের কাছে থাকে তাহলে হয়তো ও ঠিক থাকবে না। সো আমি খুবই রেসপেক্টফুলি বা আমি সম্মান দেখাচ্ছি সেই সিদ্ধান্তটাই, যে বাবা হিসেবে ভাবতেই পারি আমি সন্তানের জন্য আমার। অ্যাট দ্য সেম টাইম ওর মা কিন্তু ওর সবচেয়ে কানেকশনের জায়গা। সো সেই সংযোগটা যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন, তখন কিন্তু শিশুটি ওভাবে ভালো থাকবে না, যেটা দিয়ে তুমি শুরু করছো। এক্স্যাক্টলি। সো ওই যে আবেগীয় বন্ধনটা ওর মায়ের সাথে, তো মায়ের সাথে বসে একটু কথা হতে পারে। মানে আমি পুরোটা শেয়ারিংয়ে কোথাও শুনিনি যে আলোচনার বিষয়টি, কারণ আমরা পৃথিবীতে আসলে বড় হই তো দ্বিপাক্ষিকভাবে। আমার একার জীবনটা কিন্তু জীবন না, আমার চারপাশটা নিয়েই আমি, সেলফ তো একটা আছে, বাট সেটা তো চারপাশ থেকে অনেক প্রভাবিত হয়। তো একটু যদি আলোচনা করা যায়, যে দ্বিতীয় স্ত্রীর সাথে বসে, যে আসলে এই সন্তানের এই বিহেভিয়ারগুলো আপনি দেখছেন, যে ও হয়তো কথা শুনছে না, ও হয়তো পড়ালেখা করছে না, ও রেজাল্ট ভালো হচ্ছে না, তো আমরা কি করতে পারি সন্তানটির জন্য, তুমি কি মনে করো? সো এটা আসলে উপজেলা বা দেশের বাইরে পাঠিয়ে দিলেও এখানে কোনো
উপকার হবে না, এটা হচ্ছে আবেগীয় বন্ধনটা তৈরি করা। যেমন আমার মা সবসময় কখনো খুব কড়া হয়েছেন আমার সাথে, আমার মনে পড়ে না, কিন্তু উনি সবসময় বলেছেন যে তুমি এমন কিছু করবে না যাতে আমার মাথা ছোট হয়, তুমি আমার গর্ব। তা আমি না এখনো ওই বাক্যটা অনেক মনে রাখি, যে মর্যাদাটা মা দিয়েছিল তোমাকে, যে বিশ্বাসটা, যে ট্রাস্টটা, এই বিশ্বাসটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কে জরুরি। এবং আপনি যেহেতু এখন 60 বছরের মতো আপনার বয়স, একটু নিজের যত্নটা নেওয়াও খুব জরুরি। কারণ আপনি বাবা হিসেবে সন্তানের জন্য কখনো ভাবছেন, হাজবেন্ড হিসেবে কখনো ওয়াইফের জন্য ভাবছেন। খুব সুন্দর করে বললেন যে আপনার প্রথম স্ত্রীর সাথে আপনার সম্পর্কের কোনো টানাপোড়েন সেভাবে নেই, ইভেন আপনার দ্বিতীয় স্ত্রীর সম্পর্কে আপনার প্রথম স্ত্রীর কোনো অভিযোগ বা কটু কথা বলা সেটাও আপনি কখনো শোনেননি। একটু ওনার সাথেও যদি কথা বলেন, কারণ ওনার জীবনটার উপর দিয়েও তো অনেক কিছু গিয়েছে, আপনার দুজনেরই জার্নি এটা, তো দুজনে মিলে একটু কথা বলা। এবং আপনার জন্য আমি একটু বলবো যে নিজের যত্নটাও এখন অনেক জরুরি, একটু নিজের দিকেও যদি আপনি মনোযোগটা দেন, এবং সন্তানের ব্যাপারে একা সিদ্ধান্তটা না নিয়ে ওর মায়ের সাথে কথা বলে যদি আপনি সিদ্ধান্ত নেন, সন্তানেরও কিন্তু আপনার প্রতি ভরসাটা বাড়বে। কারণ আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি, আসলে বিশ্বাস অনেক বড় একটা জায়গা, এটা খুব সুন্দর করে তুলতে পারে বিশ্বাসটা। আবার সন্দেহ, ও পারবে না, যেমন একটা স্টেটমেন্ট উঠে এসেছে যে মা তো পারেন না, আসলে মা তো অনেক আগে থেকেই পারেন দেখেই মায়ের পেটেই সন্তানটির জন্ম। তো মায়ের সাথে ওর আবেগীয় সম্পর্কটাকে রেখে আপনি যদি ওর জন্য পরিকল্পনা করেন, তখন কিন্তু আপনার দ্বিতীয় স্ত্রী, আপনার ছেলে এবং আপনার প্রথম স্ত্রীর সাথে এখনও ছেলেটির আপনার সন্তানের কোনো সংযোগটা নেই, তো দুইটা মা আছে। তো দুইজন মা বসে বা আপনি তিনজন বসে যদি ওর জন্য একটা সিদ্ধান্ত নেন, তখন কিন্তু ও নিরাপদ বোধ করবে, শিশুটিও কিন্তু একটা অনিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি মোটা দাগে বলবো আলোচনা করা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, অ্যাটলিস্ট মা এবং বাবা সন্তানের বিষয়ে, এবং নিজের যত্নের জন্য আপনার যদি সুযোগ থাকে, আপনার কাছের মানুষ যেহেতু আপনার প্রথম স্ত্রী, তার সাথে কথা বলা, আপনার যেহেতু চিন্তা হচ্ছে অনেক, আর সেখান থেকেও যদি মনে হয় যেহেতু একটা গিল্টের জায়গায় উঠে এসেছে, অপরাধ বোধ কাজ করছে ভিতরে, একটা অ্যাংজাইটি, অস্থিরতা কাজ করছে, আপনি যে কোনো পেশাদার মনোবিজ্ঞানীর কাছেও যদি সুযোগ থাকে আপনি সাপোর্টটা নিতে পারেন, আপনার সিদ্ধান্ত নিতে এটা সহযোগিতা করবে আপনাকে। হ্যাঁ, এবং একটু ফ্যামিলি থেরাপিতেও যদি হয় তাহলে সুযোগ থাকে সেটা হয়। এবং উনি আরেকটা কথা বলছিলেন যে দ্বিতীয় স্ত্রী জিম্মি করছেন, ওনাকে মানসিকভাবে হ্যারাস করছেন। সম্ভবত দ্বিতীয় স্ত্রীর যে নিরাপত্তাহীনতার জায়গাটা, সেই জায়গাটাকে উনি কি আসলে বুঝতে পারছেন কিনা, চাপিয়ে দেওয়ার কোনো জায়গা আছে কিনা। কারণ প্রথম স্ত্রীর ক্ষেত্রে যখন 3বার অ্যাবর্শন করান, তার মানে আসলে ওই জায়গাটা আমরা এক্সপ্লোর করিনি যে প্রথম স্ত্রীকে আসলে রাজি ছিল কিনা। একটা নিজেই বলছেন যে 19-20 বছর বয়সের বিয়ে করেছেন, সেই সময় একটা পরিণত বোধের অভাব থাকতেই পারে। কিন্তু এখন যখন দ্বিতীয় স্ত্রীর সাথে একটা জেনারেশন গ্যাপ, দ্বিতীয় স্ত্রী অর্ধেক বয়স তার, মার থেকে ছেলেকে আলাদা করে ফেলার জায়গাটা, এবং যেই ছেলের জন্যই উনি ওনার জীবনের এত ঘটনা ঘটালেন, ছেলেটাই কি আসলে ভালো থাকবে? সেটাই। এবং এই ছেলেটা এখন যা শিখছে, এই ঘটনাটা তো ভবিষ্যতে ছেলেটা যখন বড় হবে, ও বাবা হিসেবেও কি পরিণত বয়সে সম্পর্ক তৈরিতে তো এটা বড় ইফেক্ট ফেলবে। এখন থেকেই যদি কোনো না কোনোভাবে প্রফেশনালি হেল্প নিয়ে হোক, ওইটা যদি একটু ইমপ্রুভ করা যায়, আদারওয়াইজ এই ছেলেও যখন অ্যাডাল্ট রিলেশনশিপে যাবে, সেও কিন্তু ওই যে টেকসই রিলেশনশিপে থাকতে পারবে। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার কোনো রিলেশনশিপে টেকসই নেই, ট্রাস্টের ইস্যু আছে, এবং একটু চাপিয়ে দেওয়ার প্রবণতাও আছে। আমাদের আরেকটা ফোন চলে এসেছে, আমরা চলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু অ্যাডভাইস লাগবে, একটা ফ্যামিলি রিলেটেড একটা অ্যাডভাইস। আমি একটু সামারি করে বলার চেষ্টা করছি, আপনার যদি স্পেসিফিক কোনো কিছু জানার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তো আমার প্রবলেমটা হচ্ছে, আমি আসলে বেশ কিছু হেল্প
হেলথ কমপ্লেক্সিটিতে সমস্যার মধ্যে আছি। তো একটা ডাক্তারের কাছে গেলে উনি একটা সমস্যা সমাধান করতে গিয়ে আরো 10টা সমস্যা বাড়ায়, আরেকজনের কাছে গেলে উনি ওইটা সমাধান করতে গিয়ে আরো 10টা সমাধান বাড়ায়। তো আমার এটা আসলে চলতেই আছে। তো এটার কারণে আমার আসলে জীবনে কোনো সেভিংস নাই। তো আর এটা আমার পিছে এরকম বাবা মা অনেক টাকাই খরচ করেছে, এই ডাক্তার ওই ডাক্তার। তো আমি চিন্তা করছি দিনের শেষে যে আর যাই হোক মানে বাবা মা বা ভাই বোন বা ক্লোজ ফ্রেন্ড ওরা দিনের শেষে থাকবে, কিন্তু একটা টাইম পরে আমি রিয়েলাইজ করলাম আসলে দিনের শেষে সবাই একা, মানে ইভেন বাপ মাও মানে সবাই টাকাই ভালোবাসে, টাকা ছাড়া নিজের কোনো আইডেন্টিটি নাই। আর একটা ছেলে মানুষের বলতে জব একটা আইডেন্টিটি। তো আসলে এছাড়াও আমি যদি একটা আপনাকে এক্সাম্পলে টানি, আমি এরকম বিভিন্ন মানে অপচিকিৎসা বা এরকম মানে ভুল চিকিৎসা হয়েছি। মানে এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন আমার আব্বু আসলে মানে ডাক্তারকে খুবই শ্রদ্ধা করে, ডাক্তার যেটা বলে সেটাই সে মানে কারেক্ট হিসেবে ধরে নেয়। ডাক্তার যদি বলে বিষ খাওয়া ভালো, বিষ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার ছেলে সুস্থ হবে বা রিকভার হবে, সেটাই করবে। তো আমার এটা চলতে আছে। তো এখন এটা আমি না সহ্য করতে পারি, না ট্রিটমেন্ট করতে পারি, না কাউকে বলতে পারি, বা অনেকে আবার মনে করতেছে ব্ল্যাক ম্যাজিক বা এরকম কিছু কিনা, তখন সেটাও এখন কাউকে যদি কিছু শেয়ার করি সে এখান থেকে একটা বিজনেস বা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করে বা নিজের বিজনেসটা কিভাবে হাসিল করবে। তো আমার প্রশ্নটা হচ্ছে কি এটা, যে সেটা হচ্ছে কি তাদের যে বিহেভিয়ার যেটা বাইরের মানুষের কথায় বা ডাক্তারের কথায় উঠে বসে, তাদেরকে তারা যেটা বলে, তো এই একটা ট্র্যাপ থেকে মানে আমি বেরোতে পারছি না। তো আমি ডাক্তারের দ্বারা প্রতারিত হচ্ছি এবং আমার ফ্যামিলি ডাক্তারকেই বিশ্বাস করছে। আর এখন তা মানে জিনিসটা হচ্ছে কি, বা আমার ফ্রেন্ডেরও যে জিনিসগুলো শেয়ার করি বা দাদা এটাকে ঝামেলা বলে মনে করে, কাউকে কোনো কিছু শেয়ার করতে চাইলে এইসব রিলেট তারা মনে করে আমার এত ঝামেলা নিতে পারবো না। ইভেন আমি যদি প্রফেশনাল ডাক্তারকে ওগুলো শেয়ার করি, ডাক্তারকে এত প্রবলেম বলে ডাক্তারও এটা ঝামেলায় করে তারপর জিনিসটা ওনারা মানে বলে অন্য বা ওনারা এটা সলিউশনে আসতে চান না, ওনারা হয়তো বা মনে করে এটা ঝামেলা। তো জিনিসটা এটা, তো প্রবলেমটা হচ্ছে কি এটা থেকে আমি বের হয়ে আসবো কিভাবে। তোমার বয়স কত? 32। তো এই যে মানুষ ডাক্তাররা একটার পর একটা আমার সাথে বিট্রেয়াল করতেছে, না পারি শেয়ার করতে, না একটা চিকিৎসা করতে যায় আরেকজনের কাছে, ও করে আরেকটা ভুল চিকিৎসা, এবং এটা নিয়ে দেশের বাইরে যায়, দেশের বাইরে থেকে করে আরেকটা ভুল চিকিৎসা, তারপর আলটিমেটলি মানে আমি এটা চলতেই আছে। কতদিন থেকে শুরু হলো এই যে একটার পর একটা ভুল চিকিৎসা যেটা? 2017 থেকে, অলমোস্ট 8 ইয়ার্স। তো এই ডাক্তার মেডিসিন এগুলা করতে করতে নিজের জন্য কিছু করতে পারি না, মানে বয়স চলে যাচ্ছে, নিজের কোনো সেভিংস নাই, কিছু নাই সাথে। তো আলটিমেটলি মানে এটা আমাকে খুবই মেন্টালি মানে মানে ড্যামেজ করে ফেলতেছে। মানে আমি মানে দিনে মানে আমি আর নিতে পারছি না। মানে আমার প্যারেন্টস তো আমার সাপোর্টে কথা বলবে, রাইট? মানে সব সেটাই তো হয়, বা অ্যাটলিস্ট বাবা মার মধ্যে একজন আন্ডারস্ট্যান্ডিং হয়, কেউ বুঝার চেষ্টা করে না, কেউ বুঝতে পারছে না। নিজের বাবা মা ভাই বোন ক্লোজ ফ্রেন্ড তারাও বুঝার চেষ্টা করেন, তারা এটাগুলো ঝামেলা মনে করে। আচ্ছা, মানে তো তারা যে আব্বু বাইরের বা ডাক্তারের কথা মতো উঠে বসে, তো আমাকে কথায় কথায় বলে মানে তুমি ডাক্তারের থেকে তো আর বেশি বুঝো না, ওরা তো এমনি ডাক্তার হয় নাই, এমনি প্রফেসর হয় নাই। তো এই যে তাদের যে মাইন্ডসেট গুলা আমি চেঞ্জ করতে পারছি না, এবং আমি একজন থেকে গেলে আরেকজনের কাছে গেলে সে প্রতারণা করে, একজনের কাছে গেলে সে প্রতারণা, শুধু প্রতারণা না, তারা এমন একটা কান পড়া দেয়া বুড়ে যেটা দিয়ে পুরা ব্রেন ওয়াশ হয়ে যায়। মানে তো এই মানে আমি এটা কাউকে বলতে পারছি না, কিছু করতে পারছি না। এখন এটা যদি আপনারা তো প্রফেশনালস, এখন আপনারা যদি আপনার ইন থেকে মানে এতটুকু আমাকে হেল্প করতে পারেন, আমি কি করতে পারি তাদের এই মাইন্ডসেট বা এই প্রতারণার ট্র্যাপ থেকে বের হওয়া, বা কি করতে পারি, বা আমার হেলথ ইস্যুস আমি এখানে মেনশন করলাম না, মানে কিন্তু তো জিনিসটা এটা হচ্ছে কি আমার মানে যদি একটু হেল্প করতে পারেন আপনাদের ইন থেকে। হ্যাঁ, তুমি কি চাকরি করছো? জি। এই যে চিকিৎসার খরচ 2017 থেকে যেটা আসছে, সেটা কে ব্যয়ভারটা কে বহন করছেন?
তখন থেকে আসলে আব্বু বা আম্মু মাঝে মাঝে লোন টোন দিয়েছে, আব্বু লোন করে বা কোনোভাবে ম্যানেজ করেছে আর কি। আচ্ছা, বিয়ে করেছো? সেভিংস থেকে। না, বিয়ে করিনি। এখনো বিয়ে করনি। পেশাগত জায়গায় কেমন সম্পর্ক তোমার সহকর্মীদের সাথে অফিসের জায়গাটা? এখন এটা আমার নতুন জব। আচ্ছা, আপাতত ভালো। আপাতত। এর আগে আপাতত ভালো বলছো, আগে কি? আগেরটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, এটা কি তোমার দ্বিতীয় চাকরি? এটা আমার চতুর্থ চাকরি। চতুর্থ চাকরি। কতদিন ধরে চাকরিগুলো করো? এক একটা চাকরির গড় স্থায়িত্বকাল কিরকম? আমার আসলে অনেক চাকরির মধ্যে একটু গ্যাপ বা একটু ডিউরেশনটা টেনারটা একটু কম, কারণ আসলে আমার হেলথ কমপ্লেক্সিটিস আছে। তো আসলে বাসার কাছে বা এরকম একটু মানে হয় না, মানে দূরে পড়ে বা এরকম আমার একটু কমপ্লেক্সিটি হেলথ নিয়ে এভাবে আসলে ব্যালেন্স করাটা কষ্ট হয়ে যায়। তো এই কারণে আর কি একটু মানে গ্যাপ ট্যাপ আছে। এর মানে না যে অনেক বছর ধরে জব করছি বা টানা জব করছি, এমন না। বাসায় কে কে আছেন? বাসায় ওই তো বাবা মা বোন আছেন। বোন বড়? ছোট। বোন ছোট। বোন পড়াশোনা করছে? জি, স্টুডেন্ট। আচ্ছা, একটু তুমি থাকো, আমি অতিথিদের কাছে জিজ্ঞেস করি যে কোনো প্রশ্ন আছে কিনা। কারো কোনো প্রশ্ন? আপনি যে ইস্যুটা ফিল করছেন, যে বাবার কথাটাই বেসিক্যালি বলেছেন, যে ডাক্তার যেভাবে বলছেন উনি ঠিক সেভাবেই ফলো করার চেষ্টা করছেন, সেটা আপনার জন্য অনেক সময় একটা মানসিক চাপ তৈরি হচ্ছে। তো বাবার সাথে কি কখনো খোলামেলাভাবে এটা নিয়ে কথা হয়েছে? আমি বলেছি, উনি বলে তুই তো প্রফেসর থেকে তো বেশি বুঝাস না, প্রফেসর তো এমনি হয় নাই। আচ্ছা, একটু কি ছোট্ট করে একটা, আমি হেলথ কমপ্লিকেশনটা জানতে চাচ্ছি না, বাট একটা ছোট্ট এক্সাম্পল কি দেয়া যায়? যে যেমন ধরেন ডাক্তার ওষুধ ঠিকমতো খেতে বলবেন, এটা খুবই স্বাভাবিক একটা জায়গা, সো সেটা তো আমরা সবাই করব, বাট কোন জায়গাটায় আপনার ডাক্তারের ইনস্ট্রাকশনের সাথে কনফ্লিক্ট হচ্ছে? জি। ডাক্তার যেমন এমন কিছু মেডিসিন দেয় যেগুলা দিয়ে আপনি হুঁশ থাকবে না এরকম, বা অনেক সাইড এফেক্ট ওয়ালা মেডিসিন দেয়। তো ওটা আমি যদি বলি ডাক্তারের লিসেনিং স্কিলস থাকা উচিত। তো এগুলাকে সে গায়ে লাগায় না, বা এমন মেডিসিন দেয় যেটা দিয়ে আপনার ঘুমের মেডিসিন বা ওরকম ডিপ্রেশনের মেডিসিন দেয়। তো এইগুলা আসলে যে প্রবলেমের জন্য গেছে ওই প্রবলেম না দিয়ে সে আদার্স ইররিলেভেন্ট প্রবলেমের মেডিসিন দেয়। বা কোনো কিছু বললাম একটা সমস্যা, আমার এই সমস্যা স্পেসিফিক ভাবে ডাক্তারকে বললাম, ডাক্তার কি করলো ওই সমস্যার মেডিসিন না দেয়, সে এই ডিপ্রেশনের মেডিসিন, সিজোফ্রেনিয়া, অবসেসিভ কম্পালসিভ মেডিসিন দেয়। বা কোনো একটা স্পেসিফিক বা ডাক্তারের কাছে একটা ফিল্ড অনুযায়ী গেলাম, বা ধরেন এই ডাক্তার এই ফিল্ডের ডাক্তার, তো তখন তো সে বলে যে আপনার এটা মানসিক সমস্যা, ওনাকে এই দেখান, সাইকিয়াট্রিস্ট দেখান। তো তার মাথার ভিতরে এরকম যেটা বলে সেটাই ঢুকে যায়। তো ডাক্তাররা কিন্তু ওই মেডিসিন দিয়ে ম্যানিপুলেট করে, আপনি এমন মেডিসিন দিবে যেটা দিয়ে আপনার বুঝেন তো। তো এরকম অনেক কনফ্লিক্ট হয়, কিন্তু তার একটা সে কারো কথা না শুনলেও সে ডাক্তারকে অনেক মানে। ওকে, ঠিক আছে, জি, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা আপনি একটা প্রশ্ন করি আপনাকে। ধন্যবাদ, আপনি অ্যাটলিস্ট আমাদেরকে ট্রাস্ট করে আমাদেরকে এখানে প্রশ্ন করছেন। আপনি তো বেশ পড়াশোনাও মনে হচ্ছে জানা, যেহেতু আপনি অনেকগুলো রোগের নাম, ওষুধের নাম এবং সিমটম সেগুলোও বলছেন। সো আপনি কি কোনো সাইকোলজিস্ট বা কাউন্সিলিং, সাইকোথেরাপি এগুলো গিয়েছিলেন বা নিয়েছেন কখনো, যেখানে ওষুধ দেয় না? জি, সবই করা হয়েছে। সে আমাকে ডাক্তার তাকে এগুলা বলে, আর সে একটার পর একটা এটা চলতে থাকে, একটার পর একটা তার মধ্যে এটাই। আপনি কি কাউন্সিলিং সেশন নিয়েছেন যারা ডাক্তার না কিন্তু সাইকোথেরাপি নেওয়া হয়েছে, সবই নেওয়া হয়েছে। সাইকোলজিস্টের কাছে গিয়েছেন আপনি কাউন্সিলিং এর জন্য? কয়টা সেশন হয়েছে? এটা করেছি 4-5টা, একজনের কাছে 4-5টা, একজনের কাছে 1-2টা, এরকম আর কি। বিভিন্ন জনের কাছে, কোথাও এক জায়গায় থিতু হয়নি না। এখন যে ডাক্তারের কাছে যাই সে তো তার হসপিটালের ডাক্তার রিকমেন্ড করে, তারপর ওনার কাছে আবার যাই। তো এখানে তো একটা নিজের কলিগ রেফারেলের একটা ব্যাপার আছে। হ্যাঁ,
এবং খুব অসহায় বোধ করছো। হ্যাঁ, তো বুঝতে পারছি। অনেক কিছু বলতে পারিনি লাইভ প্রোগ্রাম দেখে। না ঠিক আছে, আমি হয়তো বা অনেক কিছু বললে এখানে আপনি আরো বুঝতে পারতেন ভিতরে আমার মধ্যে কি, কিন্তু এটুকু আমরা বুঝতে পারছি যে খুব অসহায় বোধ করছো। আমরা আলোচনা করছি, তোমার জন্য মঙ্গল কামনা করছি। না না শেয়ার করতে পারি না, চিকিৎসা করতে পারি না, কেউ কেউ বুঝতে পারছে না। না না আমি বুঝতেছি না এটা ব্ল্যাক ম্যাজিক নাকি, না বলতে পারি। বুঝতে পারছি। আমরা আলোচনা করি, তুমি একটু শোনো। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে সাইকোলজিস্টের কাছেও আপনার বেশ, উনি ফোনে নাই, লাইনটা কেটে গেছে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আশা, একটা জিনিস হচ্ছে যে অনেক সময় যেহেতু আমিও ওনার যেহেতু 24 বছর বয়স থেকে এই ট্রিটমেন্টের জায়গাগুলো শুরু হয়, যেহেতু সিমটমগুলো আমরা জানি না, সো এক একটা মেডিসিনের আসলে অনেকগুলো পার্সপেক্টিভ থেকে মেডিসিনটা দেয়া হয়। যে হয়তো কারণ আমরা গুগল করি, অনেক সময় দেখা যায় যে একটা প্রমিনেন্ট যেটার জন্য সেটা দেখানো হয় যে প্রধানত এটার জন্য চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছে, সেটা ডিপ্রেশন বা কোনো সাইকোলজিক্যাল জায়গা। সো সেটাও একটু আপনাকে চেক করতে বলবো, যেহেতু আপনি মেডিসিন হিস্ট্রিগুলো চেক করছেন। যেহেতু আমি যেটা বুঝতে পারলাম অন্যান্য শেয়ারিং থেকে, যে উনি হয়তো মেডিসিনের নাম দিয়ে আবার সার্চ করে দেখেন যে এটা আসলে কিসের ওষুধ বা কিভাবে দেয়া হচ্ছে। এটা একটা জায়গা। অলসো একটা ব্যাপার হয় যে আমরা কিন্তু অন্য মানুষকে পরিবর্তন করে দিতে পারবো, এটা খুবই অসম্ভব একটা কথা। যদি বাবার জায়গায় বাবার সাথে ওনার ইস্যুটা হয়, একটু বাবার সাথেই সরাসরি কথা বলার জায়গাটা, যে এটা যে ওনাকে হেল্প করছে না, যে কারণ একজন ডাক্তার যেমন উনি বলছিলেন যে একটু আমাকে যদি শুনতো, সেটাই হয়তো ওনার জন্য একটা হেল্পফুল কাজ হতো, হয়তো মেডিসিনের প্রয়োজনও ছিল না। সো সেটাই যদি একটু, কারণ বাবাকে যেহেতু আমরা পাইনি, এখন এটা আপনার থ্রু আপনার বাবাকে একটু কনভে করা, যে আপনি রেফারেন্স টেনেও বলতে পারেন, বা এই শোটার কিন্তু একটা ইউটিউবে আপলোডও হয়ে যাবে। সো আপনি যদি, আপনার বাবা কিন্তু প্রফেশনালদের কথা খুব ভ্যালু করেন, মূল্য দেন, আপনার শেয়ারিং থেকে যেটা আমরা জানতে পারলাম। তো একটা ব্যাপার হচ্ছে যে একজন ক্লায়েন্ট বা একজন পেশেন্টের কমফোর্ট বা আরামটা অনেক জরুরি। সেটা অনেক সময় ওই আরামটাই কিন্তু আমাদের অনেকটাই দেখা যায় যে কিওর করে ফেলে বা সুস্থ করে ফেলে। তো ওটা আপনার বাবাকে একটু সরাসরি বলা যে এই জায়গাটা যে আপনাকে হেল্প করছে না, বাবার ফোর্সটা বা ডাক্তার যেভাবে বলেছে, মেডিসিনের সাইড এফেক্ট হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, কারণ প্রত্যেকটা ওষুধ আমাদের শরীরে অ্যাডজাস্ট করা বা শরীরের সাথে সহ্য হওয়ার জন্য কিন্তু কিছুটা সময় লাগে। তো ধরেন যে আপনি হয়তো প্রথম দিন ওষুধটা খেলেন, খুব ঘুম হলো বা খুব আরও অস্থিরতা বেড়ে গেল, আমরা একটু সময় দিব মেডিসিনটাকে নিজের শরীরের সাথে একটা মানিয়ে নেয়ার জন্য। তো এরপরও যদি ধরেন যে আপনি 7 দিন ধরে ওষুধটা খাচ্ছেন, কিন্তু একই ধরনের লক্ষণ আপনি লক্ষ্য করছেন, কোনো সাহায্য হচ্ছে না, আপনি আবার ডাক্তারকে জানান। কারণ আমরা অনেক সময় কি করি, নিজেরাই বন্ধ করে দিচ্ছি, বা আবার খারাপ লাগছে আবার হয়তো নিজেই শুরু করে দিলাম। সো তখন না ওই যে ওষুধের উপরে একটা নির্ভরতা তৈরি হয়ে যায়, যে হ্যাঁ এটা হলেই মনে হয় এটা হবে। তার মানে আপনার জায়গা থেকে আমার একটু আপনাকে নিজের সাথে একটু কথা বলেন, যে আসলে মেডিসিনগুলো আপনি যখন স্টাডি করে গুগল থেকে বের করছেন, এর জেনেরিক ফর্মে কিন্তু আরও অনেক জায়গায় অনেক ধরনের চিকিৎসার জন্য একটা ওষুধই ব্যবহার করা হয়। সো সেটাও একটু অ্যাকসেপ্ট করা, কারণ আপনি যখন একটা চিকিৎসা পদ্ধতিকে গ্রহণ করতে না পারবেন, তখন কিন্তু সেটা আপনাকে সাহায্য করবে না। সেকেন্ড হচ্ছে আপনার বাবার সাথে একটু সরাসরি কথা বলা, যে এটা আপনাকে যে হেল্প করছে না ওনার ফোর্সটা। থার্ড হচ্ছে ওষুধটাকে যেমন আমার যদি কোনো ইনফেকশন হয়, সেখানে আমার ওষুধ খেতেই হবে। সো যদি মনে হয় যে হ্যাঁ প্রত্যেকজন ডাক্তারই একইভাবেই আপনাকে একই ধরনের ওষুধগুলো দিচ্ছেন, একটু অ্যাকসেপ্টেন্সটা বাড়ানো, সেটার গ্রহণযোগ্যতা, যে হ্যাঁ আমার ট্রিটমেন্ট হয়তো এটা। সো এখন একটু ডাক্তার যদি শোনে আপনার হয়তো ভালো লাগবে, সেটাও আপনি একটু সেভাবে ডাক্তার সিলেক্ট করা, বা
একটা জায়গায় সাইকোথেরাপির কথা যেহেতু উঠে এসেছে, যে মনোবিজ্ঞানীর সাহায্য আপনি অলরেডি নিয়েছেন, তো আমার ওখানেই প্রশ্নটা ছিল, আপনি এই জায়গাটা একটু ভেবে দেখতে পারেন যে সেশনের পরে, মনোবৈজ্ঞানিক সেশনের পরে আপনার কেমন লেগেছে। কারণ ওখানে কিন্তু আপনাকে শুনছেন, যে থেরাপিস্ট আছেন সে কিন্তু শুনবেন অ্যাটলিস্ট 40 থেকে 50 মিনিটস আমাদের সেশনগুলো হয়। সো ওই সামনের মানুষটা যে আপনাকে শুনছে, আপনার কেমন ফিল হয়েছে। তো যেহেতু আপনি কমপ্লিকেশনটার কথা বলেননি, আমি যতটুকু শুনেছি সেটার পার্সপেক্টিভ থেকে আমার মনে হচ্ছে এই জায়গাগুলো আপনাকে হেল্প করবে, যে ওষুধের প্রতি অ্যাকসেপ্টেন্সটা না, কারণ অনেক সময় ওষুধ লাগবে। সেকেন্ড থিং, যেহেতু আপনি একবার মনোবৈজ্ঞানিক সেবা নিয়েছেন, আবারও যদি একটু সেবাটা নেওয়া যায়, এবং যেহেতু বাবার সাথে কমপ্লিকেশন হচ্ছে, ফ্যামিলি থেরাপি এখানেও একটা অপশন হিসেবে কাজ করতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ব্যবস্থাও আছে, সেখানেও যেতে পারে। হ্যাঁ, এবং আরেকটা জায়গা যেটা মনে হচ্ছে যে অনেকখানি আস্থা হারিয়ে ফেলেছেন একটা জিনিস, তার সাথে সাথে যেটা মিস হচ্ছে সেটা হচ্ছে সক্রিয়ভাবে শোনা, অ্যাক্টিভ লিসনিং এর জায়গাটা উনি আসলে এটাই বলতে চাচ্ছেন যে আমাকে শোনা হচ্ছে না। ওই যে হিয়ারিং আর লিসনিং এর যে পার্থক্যটা আছে, যে আমরা এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে দিচ্ছি। এবং আরেকটা জিনিস, কমিউনিকেশনের জায়গাটা যেটা বলা হচ্ছে, এটা কিন্তু আসলেই সত্যি কথা, যে আমার কথা যে শুনছে না, এই জায়গাটা কিন্তু আসলেই সত্যি কথা। এবং এই কারণে এমবিবিএস কারিকুলামে কিন্তু এখন কমিউনিকেশন ঢুকানো হয়েছে, মেডিকেল হিউম্যানিটিস বলে কমিউনিকেশন অ্যাড করা হয়েছে। আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু ছিল না। এবং আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, উনি দেশে দেখিয়েছেন, দেশের বাইরে দেখিয়েছেন, একই জায়গা ফিল করছেন। এবং বাবা বলছেন যে তুমি কি বেশি জানো কিনা, বাবারও অ্যাকসেপ্টেন্সের জায়গাটা কম। এবং এই সূত্রে একটা কথা একটু মনে রাখা দরকার, কারণ আমাদের দেশের আউট অফ পকেট এক্সপেন্স বোধহয় 73%, মানে 100 টাকার খরচের মধ্যে প্রায় এই যে 70 টাকার বেশি অপ্রয়োজনেই আমরা খরচ করছি, মুদির দোকানের মতন হয়ে যাচ্ছে। কাজেই এমন কারো কাছে একটু দেখুক, আস্থা না হারাক, সেটাই। আজহার, তুমি যদি কিছু অ্যাড করো। না, মানে আপনারা সুন্দর করে কভার করেছেন, এবং আমার মনে হয় আমরা যে আজকে যে টপিকসটা নিয়ে কথা বলছি, ওনার অনেকটাই মিল পাওয়া যাচ্ছে এই বিষয়গুলোর সাথে আর কি। সো উনি এখনো একটা বিশ্বাস থিতু হতে পারছেন না কোনো একটা চিকিৎসা পদ্ধতির সাথে, এবং অনেকগুলো চিকিৎসা পদ্ধতি ট্রাই করছেন, অনেক ডাক্তার ট্রাই করছেন, করতে করতে এখন এই পর্যায়ে এসেছেন। সো আপনাদের যে পরামর্শগুলো, এটার সাথে আমিও আয়েশা সিদ্দিকার সাথে খুব জোরালোভাবে বলবো যে উনি যেহেতু মেডিসিনের প্রতি ওনার অনীহা আছে, উনি সাইকোথেরাপি বা কাউন্সিলিং, এবং যেখানে মোটামুটি পাবলিক ইয়াগুলোতে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এখানে কিন্তু ফি লাগে না, অল্প টিকিট কেটে সেশন নেওয়া যায়, ওখানে ট্রেনি সাইকোলজি কাউন্সিলিংটা যেখানে ভালো হয় এরকম সরকারি জায়গা, সরকারি জায়গাগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সামান্য পে করতে হয় একটু বেশি, কিন্তু যেখানেই ওনার জন্য কনভিনিয়েন্ট হয়, উনি এই কথাগুলো 1টা 2টা 10টা সেশন চলুক, এটা ডায়লগগুলো হোক, কথাগুলো বলুক। তো আস্তে আস্তে আপনি প্রথমে যে কেসটার কথা বললেন, যে উনি ডিফারেন্সিয়েট করতে পারবে যে ওনার ব্রেন কি বলছে এবং ওনার কি দরকার, হ্যাঁ, এটার সাথে উনি ফাইট করতে পারবে। কারণ এটা হতেই পারে না, নর্মাল সেন্সে চিন্তা করে আপনি 10 জন ডাক্তার একইভাবে ভুল চিকিৎসা দিতে পারে। এবং আরেকটা জায়গা তুমি সুন্দর বলছো যে সংলাপটা অন্তত শুরু হোক, ছোট ছোট করে ব্রেক করে করে না, একটা জায়গায় একটা সংলাপ শুরু হোক, আলাপটা চলুক, তারপরে উনি একটা ইয়া পেয়ে যাবেন আর কি, আশা করছি। হ্যাঁ, এবং বিজ্ঞানসম্মত যখন চিকিৎসার জায়গায় আসবে, তখন ওই যে জাদু টোনার এই জায়গাটা থেকেও সে সরে আসবে। আরেকটা ফোন চলে এসছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো। জি, হ্যাঁ, বলতেছি। জি, নাম বলতে হবে না, বলুন। জি, আমি চাঁদপুর থেকে ইব্রাহিম বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, গেছে সপ্তাহে আমি প্রশ্ন করছিলাম আপনার ওই লাস্টের ফোনে, আপনারা অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমার একটা প্রশ্ন হলো আপনাদের কাছে, যে আমি বিবাহ করছি, আমার বয়স হচ্ছে 32, আমার ওয়াইফের বয়স হচ্ছে আপনার 44 থেকে 43। এখন মনে করেন যে আমার একটা মেয়ে আছে, ক্লাস 9-এ পড়ে, আর আমার একটা ছেলে আছে আপনার ক্লাস 2-তে পড়ে। এখন আপনার আজকে 6-7 বছর আমার স্ত্রী আমার পাশে কোনো ঘুমায় না, বাচ্চাদেরকে নিয়ে থাকে, মানে একই ঘরে থাকি।
এখন মনে করেন আমার যে যৌবনের অন্তন, এটা আমার স্ত্রী কোনো মতেই আমার এটা বুঝতেছে না। এখন আমি করণীয় কি ম্যাডাম? এই জন্য আমি আপনাদের কাছে, এই জন্য আপনি এবার আবার ফোন করেছেন। আচ্ছা, আমি একটু আমার অতিথিদের কাছে শুনি কোনো প্রশ্ন আছে কিনা কারো। ওয়াইফের এইজটা বললেন 43, 43-44, আর ওনার এজ 32। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? এটা কতদিন ধরে হচ্ছে যে ইস্যুটা আপনি বললেন? গত 2-3 বছর তাই বললেন? 19 সাল থেকে, কারণ আপনার 8 বছর হয়ে গেছে। ওকে, আপনি কখনো জিজ্ঞেস করেছেন বা আপনার যে এই অসুবিধাটা ফিল করছেন এটা শুধু ফিজিক্যাল সেটা বলবো না, একটা আবেগীয় জায়গাও কিন্তু এটার সাথে যুক্ত আছে, তাই না? মানে আমি কারোর সাথে শেয়ার করি নাই জীবনে, ফার্স্ট গেছে সপ্তাহে দিন আমি বাংলা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে শেয়ার করছি, কেমন? তবে আমি কারোর সাথে শেয়ার করি নাই, তবে আমার কাছে নিজের কাছে লজ্জা লাগে। এখন আমার স্ত্রী কিন্তু আমার চাহিদা বুঝতেছে না যে আমার স্বামী কি চায়, কি করবে, মানে এখনো বুঝতেছে না। এখন আমি যদি অন্য কোনো খারাপ কাজে চলে যাই তাহলে এই ধারাবাহিক তো আমার স্ত্রীর বধ করতে হবে। তাকে আমি অনেক কিছু দিয়ে বোঝাচ্ছি, আলেম দিয়ে বুঝাইতেছি। আপনার স্ত্রী কি আছে আপনার আশেপাশে? হ্যাঁ, পাশে আছে, পাশের রুমে আছে। উনি কি কিছু আলাপ করতে চান আমাদের সাথে বিষয়টা নিয়ে? উনি শুনছেন? উনি আলাপ করবেন না, উনি বলতেছে ওনার সেক্স পাওয়ার বলতে কোনো কিছু নেই। আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? আমরা মিশরি মেয়েদের মতো হলে কি হবে? আপনার চেহারা পেয়ে যে সুন্দর, ভিতরে কোনো কিছু নেই। ঠিক আছে, আমরা তাহলে একটু আলাপ করি, আপনি শোনেন। ঠিক আছে, কে বলবে প্রথমে? না, এটা এইজ গ্যাপের একটা মানে বিবাহ বা একটা সম্পর্ক মনে হচ্ছে, এবং তার 9 বছরের বললো যে 9-এ পড়ে ছেলে বা মেয়ে, মেয়ে 9-এ পড়ে, ছেলে 2-তে পড়ে। 9-এ পড়ে, 9-এ পড়লে তো অনেক, মানে তার যদি 32 হয় তার মানে তার বিয়েটা হয়েছে অনেক আগেই, এখন থেকে প্রায়। তো ছেলে যখন মানে 18 বছর বা এরকম 17-18 বছর বয়সে হয়তো বিয়ে করছে, মনে হয় 9 বছর, আর ছেলের 2 বছর। ক্লাস 9 বলছে না 9 বলছে, ক্লাস 9 বলছে, 9 আর 2 বলছে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 2-তে পড়ে। ওকে, সো এখন উনি যেটা সলিউশনের বা জায়গা হচ্ছে যে কনভারসেশন বা কথা বলা, আর সরাসরি কথা বলা। উনার ভাষ্য এটা যে উনি বলেছে এবং উনি বলছে, ওনার পার্টনার বলছে আমার কোনো আগ্রহ নেই এই বিষয়ে। এই বিষয়টা আসলে মানে ভেরিফাই করাটা জরুরি, আসলে ওনার আসলে কি আগ্রহ নাই, বা ইনি কিভাবে বলছেন, বা ওনার ইন্টেনশনটা কি, আসলে কি চাচ্ছেন। ইন্টিমেসি বলতে যেটা আয়েশা সিদ্দিকা বলছিল যে বিভিন্ন ভাবেই তো হয়, বিভিন্ন মিনিং আছে, শুধু ফিজিক্যাল না। হ্যাঁ, ওনার অন্য ইন্টিমেসিগুলো কীরকম। সো এই বিষয়গুলোর জন্য মানে দুজনের একসাথে দুইটা ভার্সনই শোনা দরকার আসলে। দুইটা ভার্সন শুনে কনটেক্সটটা বুঝেই তারপরে আলাপ করা। হ্যাঁ, আর এইভাবে এক পেশে হয়ে এক মানে এরকম কোনো মন্তব্য করাটা কঠিন হয়ে যায় এরকম বিষয়ে। সেটাই। এখানে যেহেতু আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন, তো এখানে কাপল কাউন্সেলিং এর জায়গাটা হয়তো সাহায্য করতে পারে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী দুজনেই যাবেন কাউন্সেলিং সেশনটাতে, বা মনোবৈজ্ঞানিক সেবা নেওয়া। এটাও সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেলেবল আছে কি? হ্যাঁ, কাপল কাউন্সেলিং হ্যাঁ হতে পারে, এবং উনি চাইলে অনলাইনেও নিতে পারে। ওকে, সো একটু মনে হয় যে আপনার ওয়াইফের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন, যে যেহেতু উনি ওনার মানে মতটা বলেছেন যে উনি আসলে ফিল করছেন না ভেতর থেকে, তো সেটারও নিশ্চয়ই একদিনে হওয়া, কারণ যেহেতু আপনাদের দুজন সন্তান আছে, তার মানে এই সম্পর্কটা ছিল, সো সম্পর্কটা হয়তো গ্র্যাজুয়ালি যে কোনো কারণে, কারণ শারীরিক চাহিদাটা না আসলে অনেকটাই আবেগীয়, সো সেই আবেগের জায়গাটায় আসলে কোথায় টানা পোড়েনটা হচ্ছে, সো সেটাকে আসলে বের করাটা আসলে সেটার রুট বা শেকড়ের কাহিনী হচ্ছে সেটা। সো সেটা তো আসলে অনেক সময় দেখা যায় যে বাসার মধ্যে আমি তুমি আমার তোমাকে নিয়ে অসুবিধা, হয়তো কথা বললে ঝগড়া হয়ে যাচ্ছে, বা আমি বলছি না চুপ হয়ে যাচ্ছি, এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম, তো
একটু কাপল কাউন্সেলিং বা যেখানে স্বামী এবং স্ত্রী দুজনই যান, আপনাকে পেশাদার মনোবিজ্ঞানী দুজনকেই শুনবেন এবং তারপরে দুজনের সাথে একসাথেও সেশন করবেন, তারপরে হয়তো সেখানে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। কারণ এখানে আপনি একটা যেহেতু একটা রাগও শুনতে পেয়েছি আপনার গলায়, যে আমি যদি কোনো এখন খারাপ কিছু করি সেটার দায়ভার তো আমার স্ত্রীকেও নিতে হবে। আসলে আমাদের কাজের দায়ভার আমাদের নিজেদেরকেই নিতে হয়, কারণ আমি তো ওটা নিজেই করেছি। সেখানটায় একটু আমি বুঝতে পারছি আপনার কষ্টের জায়গাটা। অ্যাট দ্য সেম টাইম একটু দুজনেরই আমার মনে হচ্ছে যে দুজনেরই সংসার, তো দুজনেরই টান আছে দেখেই তো চলছে সংসারটা। তো একটু আপনার ওয়াইফকে বলতে পারেন যে আপনি এভাবে মনোবৈজ্ঞানিক সেবা নিতে চাচ্ছেন, উনি ওনার সহযোগিতা আপনি চাচ্ছেন। তার সাথে আরেকটা জায়গা হচ্ছে, যদি স্ত্রীর সাথে বোধহয় একটা খোলামেলা আলোচনা যদি করতে পারতেন উনি, এবং একটা জিনিস উনি গত সেশনেও গতবারও ফোন করেছিলেন বললেন, এবারও ফোন করেছেন, এবং তার মানে জিনিসটা নিশ্চয়ই ওনাকে খুব চাপ দিচ্ছে, ভাবাচ্ছে, যার জন্য ফোন করছেন। একটা হতে পারে আমরা বলি যে হাইপার সেক্সুয়ালিটি অনেকের থাকে, এবং এটা যদি সেটাই হয় সেই ক্ষেত্রে কিন্তু ওনার আসলেই তুমি যেটা বলছিলে যে মানসিক চিকিৎসার জায়গাটা ওনার নিজেকে যেতে হবে, এটা একটা জায়গা। দ্বিতীয় একটা জায়গা হচ্ছে উনি কি আসলে স্ত্রীর প্রশংসা করছেন কিনা, কারণ এর মধ্যে যেটা তুমি ধরলে যে একটু কেমন জানি নেতিবাচক একটা গলার স্বরে টান দেখলাম স্ত্রীর প্রতি, একটু রাগের জায়গাটা, তো রাগের জায়গাটা থাকলে তো তখন আগ্রহের জায়গাটা এমনিই কমে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকেও বোধহয় একটু কাউন্সেলিং, উনি যদি স্ত্রী রাজি নাও হন নিজেও যদি একটু যেতে পারেন, কারণ অনেক সময় আমরা আমাদের নিজেদের সমস্যাটা বুঝি না, আমরা নিজেরাই জানি না যে আমরা কি চাই, এবং সেই জায়গা থেকে এভাবে ফোনে আলাপ করার থেকে বেটার হচ্ছে উনি যদি একটু পেশাগত জায়গায় যান এবং যার কাছে যাবেন তিনি তাকে গাইড করবেন। সেটাই। অনেক সময় হয় কি যে আমরা খুব অন্যের পরিবর্তনটা চাই, ধরেন যে একটা প্রবলেম হলো, আমরা একটু ধরে নিচ্ছি যে হয়তো সামনের যে মানুষ তার জন্যই হচ্ছে, কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে আসলে আমরা দুজনেই কিছু না কিছু দেই। যেমন ধরেন আপনার সাথে যদি আমার খুব একটা ভালো সম্পর্ক হয়, সেখানে আপনিও কিছু দিচ্ছেন, আমিও কিছু দিচ্ছি। আবার যদি সম্পর্কটা খারাপ হয়, সেখানেও কিন্তু দুইটা মানুষেরই সমান, একটা সমান না থাকলেও অ্যাটলিস্ট কোনো না কোনো দেনা পারস্পরিক মানে ইনপুট থাকে, যে কিছু না কিছু দিচ্ছি আমি ওই সিচুয়েশনে। সেজন্য তো ওখানটা একটু নিজের সাথেও নিজে ঘুরে আসা, এবং আমরা কেন অন্যকে বলি, আমাদের ভেতরে কিন্তু সবসময় একটা আমাকে সেভ করার, একটা নিরাপদ করার একটা টেন্ডেন্সি থাকে। তো আমরা যেমন এটা আজকে আমাদের টপিকের সাথেও অনেক লিঙ্কড, যে যখন আমরা কাউকে সন্দেহ করছি বা সবাই আমার ক্ষতি করবে, সেটাও কিন্তু একটা ভেতরের আমাকে নিয়ে আমি হয়তো নিরাপদ না, সেটা থেকেই আসছে। তো একটু যদি আমরা নিজে থেকে, যেহেতু আপনি বলেছেন অলরেডি সাহস করে 2 বার ফোন করে ফেলেছেন আমাদের শোতে, তো একটু সাহস করে একটু মনোবৈজ্ঞানিক সেবাটাও নিয়ে দেখেন, যে এটা হয়তো আপনাকে সিদ্ধান্ত নিতেও হেল্প করবে, বা অন্য আপনার সামনের মানুষটার প্রতি সহনশীল হতে বা সহমর্মী হতেও হেল্প করবে, যে ওনার কি চাহিদা, যেটা হয়তো এখনকার পরিস্থিতিটাকে পরিবর্তন করতে পারে। হয়তো ওয়াইফেরও কিছু বলার থাকতে পারে যে হ্যাঁ, এভাবে হলে হয়তো উনি হয়তো আবারও সেই সংযোগটা, কানেকশনটা ফিল করবেন, বা আবেগীয় সম্পর্কটা স্থাপন করতে পারবেন। সেটাই, এখানে এটার সাথে একটু জাস্ট অ্যাড করতে চাই যে মেডিকেলি তো এরকম হওয়ার কথা না, মানে এরকম না যে একজন অ্যারাউন্ড 40s বা দিকে এটা মানে ফেড আউট হয়ে যায় নিডটা, হ্যাঁ, ফিমেল হোক মেল হোক সবারই হওয়ার কথা না। তো নিশ্চয়ই এখানে আরও কন্টেক্সচুয়াল ফ্যাক্টর বা অন্য কিছু বিষয় আছে যেটার জন্য উনি আগ্রহ হারাই ফেলছেন বা আগ্রহ থাকছেন না। কি বলা যায়, দেখা গেল ওই বাচ্চাগুলোর পিছনে তার মায়ের দিন রাত 24 ঘন্টা সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক সময় হয়। বাইরে বাইরে থাকতেছেন, উনি উনার মতো করে এনজয় করতেছেন বা উনার চাকরি করতেছেন, কিন্তু এই 2 সন্তানের ঘুম, লেখাপড়া, খাওয়া দাওয়া, এদের পিছনেই উনার টাইম চলে যাচ্ছে। তো উনি তো পুরো এক্সস্টেড থাকতেছে। তো উনার লাইফ বলতে তো উনি ওই পার্সোনাল লাইফ, তো উনার ওয়াইফকে যদি উনি ফ্রি করে দিতে পারেন, যে পর্যাপ্ত সময় দিয়ে যে এগুলো আমি দেখতেছি বা অন্য কেউ দেখতেছে, তারপরে তার টাইম বের করে কোথাও বের করা, ঘুরতে যাওয়া বা এই জায়গাগুলো, তখন বোঝা যাবে যে কি হচ্ছে। আমরা আশা করছি যে আমি সব সংসারের A to Z দায়িত্ব দিয়ে দিচ্ছি, সব কাজ শেষ করতে রাত 12টা বেজে যায়,
আবার ভোর 4টা-5টার দিকে উঠতে হয়, সকাল থেকে এগুলোকে কাজ করতে হয়। তো এই মানুষটার তো এরকম আবেগীয় বন্ধন থাকবে না। আবেগীয় বন্ধন না হলে তো পরের জিনিসগুলো আর আসবে না। সো এই জন্য দুজনের আমরা যেটা বারবার জোর দিচ্ছি, এটা খোলামেলা যে দুজনে মিলেই কারোর সাথে যারা বুঝে এগুলো, প্রফেশনাল যারা আছেন পেশাদার, তাদের কাছে বসে একটা সময় বের করা। যদি আপনাদের দুজনের এই সময়টা বের হয়, তার মানে দিতে পারেন, তার মানে আপনারা পরের দিকে যাবেন, ভালোর দিকে অবশ্যই যাবেন। একটা জিনিস একটু অ্যাড করার সময়, হ্যাঁ আমাদের সময় একদমই কম, ছোট্ট করে অ্যাড করে এই কোশ্চেনটা, এই কেসটা একটা জিনিস অ্যাড করছি। অনেক সময় দেখা যায় কি যে তুমি কি করছো না সেটার হিসেবটা নিয়েই আমি রাতে বসছি, যে সারাদিনে হয়তো দেখা হচ্ছে না দুজনের, তো রাতে বসলাম যে তোমার কি কি হয়নি, এখন তুমি আমাকে সময় দিচ্ছ না, বা আমি এটা চাই তোমার কাছ থেকে। একটু যদি তাকেও বলেন যে তুমি সারাদিন কষ্ট করেছো, একটু প্রশংসাও বোধহয়, প্রশংসা করা, এক্স্যাক্টলি যে একটু হয় না যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা কিন্তু অনেক সুন্দর, এখানে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু এটাই পৃথিবীর সবচেয়ে একদম শেষ পর্যন্ত একটা সম্পর্ক। একটু মাথায় হাত দেয়া, বা তোমার দিনটা কেমন ছিল, অনেক কষ্ট করছো তুমি, এই কথাগুলো কিন্তু খুব সম্পর্কটাকে সুন্দর করে, সেটা থেকে পরবর্তী জিনিসগুলো অনেক সুন্দর হয়ে যায়। আচ্ছা, আমাদের একদমই সময় নাই, কিন্তু তারপর তোমার কাছে একটু ছোট্ট করে শুনতে চাইবো আজকের বিষয়টা সম্পর্কে। আজকের বিষয়টা যে আমাদের যে পার্সোনালিটি ডিসঅর্ডারের যে বিষয়টা, আমি আসলে হাইলাইট করতে চাচ্ছি যারা কেয়ার গিভার, মানে যারা একজন এরকম একজন রোগীর সাথে সেবাকারী থাকেন, ফ্যামিলি মেম্বার, তাদের যত্নটাও জরুরি এখানে। কিন্তু তারা ভীষণ রকমের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, কারণ কন্টিনিউয়াসলি একটা মানুষ মিসট্রাস্ট করে, সন্দেহ করে। হ্যাঁ, আমি একদম দেখেছি একজন আমার খুব পরিচিত, তার জন্য সে একটু দেরিতে আসতেছে বা কোনো কাজ করছে, তো তরকারিটা জাস্ট আরেকটা সেপারেট বাটিতে রাখছে, যে সবাই একসাথে খাচ্ছে, ও তো একটু পরে আসতেছে যেন এটা নষ্ট বা ঠান্ডা না হয়ে যায়, আরেকটা রাখছে। সে আসার সাথে বলছে এই বাটি আমার জন্য আলাদা কেন, এখানে কি বিষ দেওয়া হয়েছে? এরপরে শুরু করলো, এবং এই ঝগড়া চললো প্রায় 2 ঘন্টা। মানে পুরো তখন কি হলো, পুরো অনুষ্ঠানের বা যে এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে গেল। সো ফ্যামিলি মেম্বাররা কনস্ট্যান্টলি একটা মানে আতঙ্কের মধ্যে থাকে যে কখন সে আমাকে কি বলতেছে, কখন সে আমাকে কি বলছে। কো-ওয়ার্কাররাও যদি থাকে তাহলে তারাও এরকম হয় যে সন্দেহের মধ্যে থাকে, ওরাও সবসময় একটা ইনসিকিউরিটির মধ্যে থাকে। সো মানে তারা যেটা করতে পারে, আমি বলবো যে প্রথমত বোঝা যে এই লোকটা যে এই কাজটা করছে এটা আসলে তার ইচ্ছা করেই করছে না, এটা তার একটা অসুবিধা, এটা একটা মেডিকেল কন্ডিশন, এটার কারণে উনি এটা করছেন। এবং এটা মাথায় রেখে যখন তারপরে রেসপন্সগুলো করা হয়, তাকে চ্যালেঞ্জ না করে ভ্যালিডেট করা আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা মনে হয় সময় শেষের দিকে চলে আসছি। সময় একদমই শেষের দিকে। দুজনকেই ধন্যবাদ, খুব চমৎকার করে বলেছে। আসলে মেহতাব আপা না থাকলে আমি খুব ভয় থাকি, উনি এত সুন্দর করে বলেন। দর্শক, আমাদের আগামী পর্বের বিষয় হচ্ছে আমরা অ্যাডিকশানের মাধ্যমে নিজেদের ক্ষমতা বাড়াতে যদিও চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত সেই নেশাই আমাদের পরাজিত করে কেন? এটা নিয়ে আগামী পর্বে আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।